আমার কাছ থেকে আজকেও দু তিনজন, আচ্ছা বাই দ্য ওয়ে যারা বিয়ের দাওয়াতে গেছিলেন তারা কি অনলাইনে আসছেন আমি জানি না, দু তিনজন আবার অনলাইনে দু তিনজন আজকে ছুটি নিয়েছেন, তারা ব্রাহ্মণবাড়িয়াতে। ক্লাস মিস দেয়া ঠিক না আসলে। হ্যাঁ, ও মজার ব্যাপার হলো যে এই এই সপ্তাহে, লাস্ট এই সপ্তাহে একজনকে চাকরি দিয়েছি। হুম, এই আজকে আবার কেবল কথা বললাম পিপল লাইন থেকে ইন্টার্ন নেওয়া হবে, তাই আমি বলছি যে আমার ছেলে পেলে স্টুডেন্ট গুলাকে নেন। তো আমার আগের ব্যাচের, এটা হচ্ছে 38 খুব সম্ভবত, মানে এই যে এই ব্যাচটার আগে যেটা ব্যাচ গেছে ওখান থেকে দুই একজনকে হয়তো রেফার করব, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজে ইয়ে করবে আর কি, ইন্টার্ন নেবে বাট পে করবে। সো ও আবার আমার আন্ডারেই কাজ করবে আর কি। তো যাই হোক, এখন সিএসএস প্রপার্টি দেখেন কি করে কালার চেঞ্জ করতে হয়। এটা তো কালার, আপনি আগে প্রথম থেকে দেখতে দেখতে বুঝবেন যে ভুল কোনটা। আচ্ছা টেক্সট কালার ভুল, এটা ভুল, তাহলে কালার পার্পেল, রাইট? এগুলো শুধুমাত্র আমরা জানি যে কোড আসল করাটা আসল, কিন্তু স্টিল এগুলোও কাজে লাগে। আপনি লিঙ্কডইনে ক্যাটাগরি সেট করছেন, আপওয়ার্কে আপনি এই স্কিলটা জানেন বলছেন, কিন্তু আপনি যদি টেস্ট না দেন আপনার অ্যাক্রেডিটেশন কম হবে, আলটিমেটলি মানে ফিডব্যাক কম হবে। টেস্টগুলো খুব জরুরি কিন্তু। তো এবার হচ্ছে হাউ টু সেট ফন্ট ইউজিং প্রপার্টি। কিভাবে? খালি সাইজ তো হয় না, ফন্ট হয় না, ফন্ট সাইজ, রাইট? হুম, পিক্সেল তো দরকার নেই, পিক্সেল একটা অপশনাল ব্যাপার। এই কথা কিন্তু আমি বলছি ক্লাসে, যে পিক্সেল থাকা না থাকা একই কথা, কিছু না থাকলেও পিক্সেল, এই কথাটা বলেছিলাম। হ্যাঁ, সো এটা একটু ট্রিক্স। আচ্ছা এটাতে কনফিউজ হয়ে গেছেন। আচ্ছা, হুম, আর এখানে হচ্ছে বর্ডার কলাপস কলাপস। হ্যাঁ, আচ্ছা এটা বারবার বলেছি হুজুরদের মতো, এই জন্য মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা, স্প্যান, এটা এটা মানে এখানে কি বলছে যে একটা এরকম চিহ্ন দেওয়া আছে, তারপরে হেয়ার এইচ টু ট্যাগ, মানে এই পরের ট্যাগটা চাইল্ড ট্যাগ অফ স্প্যান ট্যাগ। এটা চাইল্ড কিনা? চাইল্ড না তো। চাইল্ড কিভাবে হয়? হয় ফাঁকা নতুবা অ্যারো, তাই না? তো এগুলো ইম্পর্টেন্ট আসলে। এবার কি হয়েছে, এখানে বলছে যে পি ট্যাগ হচ্ছে একটা শিবলিং ট্যাগ অফ ইয়ে, তা কিন্তু না, ডাইরেক্ট অ্যারো মানেই হচ্ছে কিন্তু এটা আলটিমেটলি চাইল্ড ট্যাগ, রাইট? হ্যাঁ, পাশাপাশি শিবলিং ট্যাগ হচ্ছে উপরেরটা ছিল। হ্যাঁ হ্যালো, কিছু বলবেন কেউ? আচ্ছা, এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, মিডিয়া স্ক্রিন দিয়ে 450 পিক্সেল বলে তারপরে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু করা হয়েছে। তার মানেটা কি? মিডিয়া স্ক্রিনের এই কোডটা যদি কেউ ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এখানে বলা আছে প্যারাগ্রাফ উইল শো লাইট ব্লু কালার when display is less than 450। এখানে আসলে এন্ড বলে যে উইডথটা বলা হয়, ডিজাইনটা আসলে ওই উইডথ পর্যন্ত, 0 থেকে ওই পর্যন্ত। তার মানে 600 বলা থাকলে কি 600 পর্যন্ত, কিন্তু 0 থেকে না। কিন্তু যদি 0 থেকে 400 একটা বলা থাকে তাহলে 0 থেকে 400। এবার 650 বলা থাকলে 450 থেকে 650, রেঞ্জ রেঞ্জ, বুঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ 100 বাই 100। এখানে 100 পিক্সেল আসলে কি? এটা কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, এটা কিন্তু হাইট এবং উইডথ, রাইট? হ্যাঁ, এটা খুব ন্যাচারাল ব্যাপার, তো গেস করলে বোঝা যায়। মিডিয়া স্ক্রিন, মিডিয়া স্ক্রিন কি কাজে লাগে? এটা হচ্ছে ডিসপ্লে উইডথের জন্য। ডিসপ্লে উইডথ, আমরা মোবাইল রেসপন্সিভনেস নিয়ে কাজ করি না, মোবাইল রেসপন্সিভনেস মানে কিন্তু ডিভাইসের উইডথ। হুম, ডিফাইনিং এ স্টাইল অন দ্য বেসিস অফ ডিসপ্লে উইডথ, প্রস্থ যতটুকু সেই অনুযায়ী ডিজাইন করার জন্য। তারপরে লিস্ট স্টাইল ইউআরএল, এটা কি কাজে লাগে? এটা কিন্তু মনে আছে, লিস্ট স্টাইল বলে ইউআরএল দিয়ে আমরা ওই যে প্লে বাটনটা বসিয়েছিলাম, এখানে যদি প্লে লিখে দিতাম তাহলে মনে থাকতো। আচ্ছা, প্লে বাটন। পিএইচডি দিয়ে কনফিউজ হয়ে গেছেন। আচ্ছা, এবার দেখেন, এবার এখানে কি হচ্ছে, বিফোর। বিফোর কিভাবে কাজে লাগে? পুট অ্যান ইমেজ ইনসাইড অ্যান অ্যাঙ্কর বিফোর দ্য টেক্সট কন্টেন্ট। সুডো বিফোর মানেই হচ্ছে কোনো একটা এলিমেন্টের বাম পাশে বিফোরে বসানো, সোজা কথা। আর আফটার দেওয়া থাকলে মানে আফটারে বসে, রাইট? এগুলো তো খুব সহজ জিনিস, এগুলো দেখলেও কিন্তু আপনার মুখস্থ হয়ে যায় জিনিসগুলা। পি আউটলাইন, আউটলাইন কি জিনিস? ক্রিয়েট এ বর্ডার লাইন আউটসাইড এ ট্যাগ, ট্যাগের বাইরে কিন্তু। বর্ডার হচ্ছে ট্যাগের এরিয়ার ভিতরের পার্ট, যেরকম এই রুমের পার্ট কিন্তু দেয়াল, কিন্তু দেয়ালের বাইরে গিয়ে যদি আমি একটা কিছু লাগাতাম সেটা কিন্তু আউটলাইন, বুঝে গেছে? আচ্ছা, তারপরে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে অ্যাবসলিউট লেফট। এটা বললে কি হবে?
content but text of the paragraph will be situated on the page having left margin of 100 pixel অর্থাৎ একটা left margin 100 pixel নিয়ে কিন্তু এলিমেন্টটা বসবে। হ্যাঁ, ওই যে অ্যাবসলিউট পজিশন বলতে কি বোঝায়, আপনি কোড কোনটা কি মিন করছে বুঝবেন, এখানে দেখলেই বুঝবেন যে বলতেছে যেহেতু পজিশন অ্যাবসলিউট মানে অ্যাবসলিউটলি একটা রাইট পজিশনে গিয়ে বসবে। কোথায় লেফট হ্যান্ডেড মানে হচ্ছে লেফট থেকে সরে গিয়ে, তার মানে তো অল্টিমেটলি একটা প্যাডিং হচ্ছে, রাইট? আচ্ছা, হাউ ক্যান we can implement the same design on multiple classes, এইটা 1 2 3, রাইট? কমা কমা ছাড়া তো হবে না। এই কথাটার মানে কি, 1 এর ভিতরে 2 আছে, 2 এর ভিতরে 3 আছে, এটা তো হলো না। এটা তো আইডি, আর এটা তো 1 2 3 বলে তো কোনো আলাদা ট্যাগ নাই, তার মানে এটাই, বুঝে গেছে? এটা দেখে আমি ডিটেইল অ্যানালাইসিস করলে বুঝতে পারবো আপনাদের কি অবস্থায় আছেন, মানে কে কোন অবস্থায় আছেন। আচ্ছা, ওয়েবকিট কি ফ্রেমস মাই মুভ কি, এটা আসলে কিন্তু মাই মুভ কিন্তু আসলে অ্যানিমেশনের নামটা, তাই না? আমরা ওই যে অ্যানিমেশনের নামটা ডিফাইন করে দিই, পরে এখানে মাই মুভ বলে দিই। এটার কারণটা হচ্ছে আমরা আসলে বেশি প্র্যাকটিস করার সময় পাইনি, অনেক ব্যস্ততায়। হাউ টু কিপ এ ডিপ ভিজিবল ইউজিং সিএসএস, কিভাবে ডিপটাকে ভিজিবল করা যায়, ওই যে ভিজিবিলিটি ভিজিবল, রাইট? ভিজিবল ইনভিজিবল মানেই তো হচ্ছে ভিজিবিলিটি ভিজিবল আর ইনভিজিবল, রাইট? আচ্ছা, কলাম কিভাবে বানায়, এই যে 100 পিক্সেল 3 কলাম, রাইট? ও আচ্ছা ভাই, তবে রং কোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টর হচ্ছে, দেখেন আমি যেটা করেছি একটু ট্রিকি আসলে। ব্যাপারটা হচ্ছে 100 পিক্সেল 3 লেখেন আর 300 পিক্সেল লেখেন, দুটোই কিন্তু আসলে একই ব্যাপার। কিন্তু আপনাকে কি খেয়াল রাখতে হবে, কলাম নাকি কলামস? কলাম কিন্তু হয় না, এটা আমি বলেছিলাম কিন্তু কলামস, কারণ মাল্টিপল কলাম। কোডটাই হচ্ছে মাল্টিপল কলামে ভাগ করার জন্য একটা ট্যাগকে, তাই না? হুইচ অফ দ্য ফলোইং কোড ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, হোয়াইট স্পেস পিআরই, রাইট? নো র্যাপ ইনলাইন, এগুলো তো আর এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কোড উইল শো 50% ফেডেড ইমেজ, এটা কিন্তু আমরা বলেছিলাম অপাসিটি হয় 0 থেকে 1 পর্যন্ত, আমাদের রিক্যাপও হয়ে যাচ্ছে, তাই না? অপাসিটি হয় 0 থেকে 1 পর্যন্ত, তার মানে 0.5 মানে হচ্ছে 50%, তাই তো? এবার কি হচ্ছে, which of the following code is correct, vertical line, ভার্টিক্যাল মানে কি, উপর থেকে নিচে, হরাইজন্টাল মানে কি, ডান থেকে বামে, তাহলে ভার্টিক্যালি অ্যালাইন মানে কি, টপ মিডিয়াম বটম, রাইট? তাহলে এখানে টপই কারেক্ট হবে, লেফট সাইড তো আর নিশ্চয়ই কারেক্ট হবে না, তাই তো? ও হ্যাঁ, দেন দেন দেন, ক্লিয়ার? আচ্ছা, এবার কি হচ্ছে, বক্স শ্যাডো, এখানে কি বলছে, হোয়াট আর দ্য ভ্যালুজ হেয়ার, এখানে এই ভ্যালুগুলো আসলে কি? প্রথম দুটো তো হচ্ছে হাইট, উইডথ, তারপরে অপোসিটি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এ তো আমরা জানি, তাই না? আচ্ছা, তারপরে এখানে কি বলা হচ্ছে, হ্যাঁ, যে এখানে অনেকগুলো ফন্টের কথা বলা আছে। আমি সাপোজ ধরে নিলাম যে ভার্ডানা ফন্টটা নাই, এবং ভার্ডানা ফন্ট এখন যদি না থাকে তার মানেটা কি, ওপেন সেন্সও যদি না থাকে। আচ্ছা, ভার্ডানা ফন্টটা নাই আমি বলতেছি, তাহলে কোন ফন্টটা অ্যাভেলেবেল হবে? এখানে এই কোডটা একটু খেয়াল করেন, শ্যান্স শরীফ আছে, ওপেন সেন্সও আছে, ভার্ডানা নাই বলতেছি, সেকেন্ড ফন্ট নাই, কি হয়েছে, প্রথমটাই তো আছে। এটার নিয়মটা কি ছিল, প্রথমেরটা যদি না থাকে তাহলে সেকেন্ডটা লোড হবে, সেকেন্ড ডিজাইন মানে ফন্টটা যদি না থাকে তাহলে থার্ডটা লোড হবে। এটা একটু ট্রিকি কোশ্চেন, সেকেন্ডটা নাই তো কি হয়েছে, ফার্স্টটাই তো আছে, সো ফার্স্টটা লোড হবে, এইজন্য ওপেন সেন্স লোড হবে। ওটা চিন্তা করে পরেরটা দিছিলাম, ভাবছি যে সেকেন্ডটা নাই মানে ফার্স্টেরটাও পাই। না না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এখানে কোন ফন্টটা ইউজ করা উচিত, ঠিক আছে? এই যে এখানে which font we will see from this code, এখানে কিন্তু আমরা স্যান্সেশন বোল্ডটাই দেখবো, তাই না? কারণ এখানে তো আসলে অন্য কোনো ফন্টের ব্যবহারই নাই, ফন্ট ফ্যামিলি ভার্ডানা বলেছি, কিন্তু আমরা ডিফাইন তো করেছি আরেকটা ফন্টকে, রাইট? আচ্ছা আচ্ছা, আমি একটা কল একটু রিসিভ করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা ইন্টারন্যাশনাল কল আসছে, হ্যাঁ, আমি জাস্ট ধরেই এক্ষুনি আসছি, একটু হোল্ড করেন তার সবাই।
আচ্ছা, তারপরে কি হচ্ছে মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 450 ব্যাকগ্রাউন্ড কালার, এটার জন্য কোনটা ট্রু? দিল 450, এটা তো রিপিটেটিভ কোশ্চেনের মতো, আগেও একটা ছিল। এ টার্গেট ব্ল্যাঙ্ক, এখানে আসলে কি ঘটনা ঘটছে? উই আর অ্যাসাইনিং স্টাইল অন দ্য বেসিস অফ দ্য টার্গেট ভ্যালু, টার্গেট ভ্যালুর উপর ভিত্তি করে আমরা একটা ডিজাইনকে অ্যাসাইন করছি। দেখেন কেন ইংলিশে কোয়েশ্চেন নিচ্ছি, বাংলাতেও তো করতে পারতাম। আপনার ক্লায়েন্ট যখন ইংলিশে কথাবার্তা বলবে বা রাইট লিখবে, সে ফ্রিল্যান্সিং মার্কেট হোক আর জব মার্কেট হোক, আপনার বসও যদি লেখে, আপনি তো ইংলিশ দেখে ঘাবড়ে যাবেন, তাই না? মুশকিল, এই জন্য প্র্যাকটিস হচ্ছে আপনাদের। তবে দেখেন এখানে বলা হচ্ছে ডিভ ম্যাক্সিমাম উইথ, মানে সর্বোচ্চ প্রস্থ হচ্ছে 200 পিক্সেল। তো what is the use of this tag? The div height will be exactly up to 200 pixel. Maximum height বলতে বোঝায় সর্বোচ্চ উচ্চতা, এর উপরে আর উঠবে না, তার মানে আপ টু 200, এর উপরে না, ঠিক আছে? লেস দ্যানও না, স্টার্ট ফ্রমও না, আর কারেক্ট অ্যান্সার নাই সেটাও না। আচ্ছা, এখানে কি করা হয়েছে, এখানে হোয়াট ইজ পি ট্যাগ হিয়ার? ডাইরেক্ট চাইল্ড ট্যাগ, রাইট? কারণ অ্যারো থাকা মানে কিন্তু ডাইরেক্ট চাইল্ড, রাইট। এখানে কারেক্ট কোনটা? এখানে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন টপ লেফট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, রাইট? আচ্ছা, এখানে দেখেন বটম কর্নার বলা আছে, বটম কর্নার বলে কোনো এরিয়া আছে? নাই, এটা হয়তো বটম রাইট হতে পারতো, কর্নার বলে কোনো কিছু নাই, ডাউন বলেও কোনো কিছু নাই, সেন্টার বলেও কোনো কিছু নাই। এগুলো দেখলেই তো হয়ে যেত, বোঝা যেত যে আসলে তাহলে বটম লেফটই আসলে কারেক্ট। কি কি থাকতে পারে বলেন তো? টপ, বটম, লেফট, রাইট, আর মিডল এন্ড সেন্টার, ঠিক আছে? টেক্সট অ্যালাইন সেন্টার হয়, লেফট হয়, রাইট হয়, তার মানে লেফট রাইটের সাথে সেন্টার যায়, আর টপ বটমের সাথে মিডল যায়, মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট রাইট ওয়ে টু রাইট সিঙ্গেল সিএসএস ক্লাস নেম? কিভাবে লেখাটা নিয়ম? ক্লাসের নাম কিন্তু বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, এভাবে সব ভাবে। বেটার ওয়েটা হচ্ছে এরকম হেডার ডেস্কটপ ড্যাশ দিয়ে দিয়ে লেখা। দেখেন বুটস্ট্র্যাপ কিন্তু তাই করছে, সব ক্লাসের নামগুলো ওরা ড্যাশ দিয়ে বানিয়েছে, রাইট? রাইট, ঠিক আছে। সো ওকে, আপনারা সুন্দর পরীক্ষা দিয়েছেন, যদিও গ্রাফ বিভিন্ন রকমের, এখানে এক এক, তো সে সে বাংলাদেশ ক্রিকেটের ইয়ের মতো হয়ে গেল ব্যাপারটা। যা হোক, সমস্যা নেই, সবার ভালো আসবে। নাম থাক, নাম দেখাতে চাই না এখন, অসুবিধা নেই, আস্তে আস্তে ভালো হবে। দেখেন এইরকম কনফিউশন কেন? ভুল অ্যান্সারও যতগুলো, রাইট অ্যান্সারও ততগুলো, এগুলো তো খুব কনফিউজিং, তার মানে এগুলোতে কনফিউশন রয়েছে, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখেন, তার মানে সিএসএস কিভাবে লিখতে হয় এটা 9 জন কি করে ভুল করলেন আপনি আমাকে বলেন তো একটু। এটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1 2 3, মানে হচ্ছে 1 এর আন্ডারে 2, তার ভিতরে একটা 3 আছে। আমি কিন্তু তা কিন্তু এখানে বলা হয় নাই, বলা হয়েছে যে ইমপ্লিমেন্ট সেম ডিজাইন ইন মাল্টিপল ক্লাস। একাধিক ক্লাসে যদি কোনো একটা ডিজাইনকে আমি দিতে যাই, তাহলে কি করতে হবে? কমা কমা দিয়ে প্রত্যেকটা ক্লাসের নাম লিখতে হবে, তাহলে তো সার্বভৌম এটাই অ্যান্সার হওয়া উচিত। এখানে তো কমাই নাই, বোঝা গেছে? তা এখানে অবশ্য একটা ফ্যাক্টর আছে, অনেকের হয়তো ইংলিশে একটু সমস্যা হয়, অনেকের হয়তো প্রশ্নটা বুঝতে একটু সময় টাইম লেগেছে শর্ট টাইমের মধ্যে, যার কারণে হয়তো অনেকে একটু ভুল করেছেন। তো অসুবিধা নেই, এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কাছাকাছি অপশন, হ্যাঁ, বাট মানে ডিফিকাল্টি তো এভাবেই হয়, তাহলে তো সব পরীক্ষা সহজই হতো, তাই না? আচ্ছা, অসুবিধা নেই, এগুলো ভালো হবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। আমরা আরো কুইজ নেব, টেনশনের কোনো কারণ নেই। আর আমাদের মনে হয় আরো বেশি অ্যাসাইনমেন্ট দিতে হবে, যেটা বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা হবে, হ্যাঁ? আচ্ছা, না না, ছোট অ্যাসাইনমেন্টই দেবো, কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, বড় অ্যাসাইনমেন্ট কেন দেবো না বলেন? বড় অ্যাসাইনমেন্টই তো প্রজেক্ট। আপনি ছোট ছোট 10টা প্রজেক্ট বানান,
তার থেকে একটা বড় প্রজেক্ট বানান, কোনটা বেটার? বড়টাই বেটার না? টাইম নেন বাট করেন, ঠিক আছে? কারণ আলটিমেটলি ধরেন আমরা তো তাও একটা প্রোফাইল করছি কি ই কমার্সের, কারণ ই কমার্সটাই সব থেকে বেশি ট্রেন্ডিং কাজ এখন, এই জন্য ওইটা নিয়ে বেশি প্র্যাকটিস করছি, অসুবিধা নেই। আমি এখন যেটা করব আপনাদেরকে এই যে যে লেআউটটা আছে, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ওটা তো আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদেরকে। সো সোমবারে এবং বুধবার বা বৃহস্পতিবার একটা যেটা হবে, আই থিঙ্ক কভার হয়ে যাবে আপনাদের, দেখবেন অ্যাসাইনমেন্ট সবার ভালো হবে। অনেকে কিন্তু দারুণ অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, আমি পড়ে দেখেছি, দু একজন ভালো করছেন, কিন্তু খুব দু একজন হলে তো হবে না, আমি সবার কাছ থেকে ভালো চাই। আচ্ছা, এবার চলে আসেন, আমরা আমাদের আসল টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে মেনু থেকে, না ওইটা ওই যে ন্যাপ পেয়েছি একই উদাহরণ, হ্যাঁ, ন্যাভিগেশন মেনু। আমরা তো জানি যে ওয়েবসাইটের মেনু বানানোর জন্য বিভিন্ন কোড আছে, আমরা নিজেরাও অনেক কষ্ট করে অনেক কোড টোড লিখি। তো বুটস্ট্র্যাপ নিজেই মেনুর ডিজাইন দিয়ে দিয়েছে, যেটাকে এবার আমার মন মতো চাইলে আমি যা ইচ্ছা কাস্টমাইজ করতেও পারি। এখন আপনি গুগলে সার্চ করেন বুটস্ট্র্যাপ, এই যে ধরেন এখানে তো ছিল একটা আসছে নেভিগেশন বার, দেখেন এই যে, ও এটাতে তো কোড নাই। ও স্যার একটা জিনিস, আমরা যদি স্যার প্র্যাকটিস করার সময় বুটস্ট্র্যাপটা মানে ইউআরএল এর মতো করে লিংক করি, তাহলে কি স্যার এটা প্রবলেম, ইন্টারনেট না থাকলে বা কোনো হ্যাঁ, যদি নেটে ডিস্টার্ব হয় তাহলে তো লোড হবে না? সার্ভারে যখন থাকে, সার্ভারে তো আর কখনো লোড হবে না এরকম সিচুয়েশন হয় না, সার্ভারে কোনো প্রবলেম না। কিন্তু আমাদের বেস্ট অপশন হচ্ছে লোকালে নিয়ে নেওয়া, সেটা তো আমরা নিতেই পারি, কিছুই তো না। এই যে দেখেন এটা সার্ভারে চলছে, আপনি এটা খালি লোকালে নিয়ে বলে দেন যে এটা সিএসএস ফোল্ডার থেকে লোড হবে, এটা হয়তো জেএস ফোল্ডার থেকে লোড হবে, শেষ কাজ তো এই, আর তো কিছু না, তাহলে তো লোকাল থেকে লোড হবে, তাই না? এখন আসেন দেখেন এই যে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, বুটস্ট্র্যাপ নেভিগেশন বার। তো দেখেন এখানে ওরা কি করেছে, একটা কোড দিয়েই দিয়েছে, কিন্তু কোড ইজ দেয়ার, একটা ন্যাভ বারের এই যে ন্যাভের কোড এখানে শুরু এখানে শেষ, এইটুক হচ্ছে ন্যাভ বারের কোড। আমরা দেখি ন্যাভ বারের এক্সাম্পল, এই যে ন্যাভ বার দেখেন, ওরা বিভিন্ন রকম বহুত সাহিত্য টাইত্য লিখে এখানে যে ন্যাভ বার ব্র্যান্ড, ন্যাভ বার টগল, ইনলাইন ন্যাভ বার, এগুলো দিয়ে টিয়ে ওরা এই যে এরকম একটা মেনু বানিয়েছে, কিছুই না। এটাকে জাস্ট কপি করে ওরা বলছে যে কপি করো আর পেস্ট করো, এরকম কপি করো আর এখানে নিয়ে এসে তোমরা পেস্ট করবা, এই যে এরকম পেস্ট করে দেবা, এই, ঠিক আছে? ও আচ্ছা, এটা ব্রোকেন হয়ে গেছে সামহাও, মনে হয় ভার্সনের সাথে ম্যাচ করছে না, ঠিক আছে? আচ্ছা, ওটা কোনো সমস্যা না, ওটা আমরা ভার্সন ম্যাচ করে ফেলতে পারবো এক একটা ভার্সনের, কারণ প্রত্যেকটা ভার্সনের জন্য কিন্তু ওই ক্লাসগুলো আলাদা আলাদা, ঠিক আছে? তো এটা কোনো সমস্যা না। ওইটা আপনি আবার এই ভার্সনটা নিলে আপনাকে আবার 4.3, এটা যেহেতু আমি উদাহরণটা দেখতেছি 4.3 এর, আপনাকে 4.3 এর ফাইলটাকে ইনকর্পোরেট করতে হবে, আর কিছুই না। ওকে, আমরা 4ও দেখবো, টেনশনের কোনো কারণ নেই, সবগুলোই আমরা দেখবো। তো বেসিক্যালি কাজ কিন্তু কিছুই না, বুটস্ট্র্যাপের সাইটে গিয়ে এক্সাম্পলস গুলোতে গিয়ে এখান থেকে আপনি এক্সাম্পলস না সরি ডকুমেন্টেশনে গিয়ে এখান থেকে আপনাকে ওই সার্চ করতে হবে যে ন্যাপ বার কোথায় রয়েছে, এই হচ্ছে ন্যাপ বার, এই, এখান থেকে জাস্ট কোডগুলো নিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন বিভিন্ন রকমের ন্যাপ বার ওরা তৈরি করছে, রাইট? তো এরকম হাবিজাবি ন্যাপ বার এখান থেকেও দেখতে পারি, আমরা যে কোনো সাইট থেকে দেখতে পারি, গুগল থেকে বের করতে পারি। এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আসছি, আসেন একটু খেয়াল করেন ডিজাইনটা, প্র্যাকটিক্যালি জিনিসটা সহজ হয়ে যাবে। দেখেন কোড কতটুকু, আমি এখানে একটু সামারাইজ করে নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা তো হচ্ছে স্টাইল লিংক করতে, এটা তো আমরা জানি। জি স্যার। কিছু ক্লাস নেম আছে, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো হচ্ছে কমন, এগুলো হচ্ছে মাদার, কারণ এত কিছু টেকনোলজিতে রয়েছে, এত কিছু আপনার দরকার নেই আসলে। ন্যাভবার ক্লাসের কাজ হচ্ছে একটা মেনু বার তৈরি করা, ন্যাভবারস ইনভার্সের কাজ হচ্ছে রিভার্স কালারের একটা মেনু বার তৈরি করা। ইনভার্স মানে রিভার্স। এখন ইনভার্স বলতে কি বোঝায়, ন্যাভবার মানে হচ্ছে সাদা কালারের, আর ন্যাভবার ইনভার্স মানে হচ্ছে তার মানে কালো কালারের, রিভার্স। আচ্ছা, এবার হচ্ছে ন্যাভবার ব্র্যান্ড। ব্র্যান্ড ক্লাসটা কি ক্লাস? এটা হচ্ছে যেখানে ওই যে আমাদের লোগোটা থাকে বা কোম্পানির নামটা থাকে, ওই জায়গাটার ও নাম দিছে ন্যাভবার ব্র্যান্ড। এ তো নির্ঝর ব্র্যান্ডও হতে পারতো,
আমি যদি তাহলে নির্ঝর স্ট্র্যাপ তৈরি করতাম, যেহেতু বুটস্ট্র্যাপ বানিয়েছে ওরা ওদের মতো নাম দিয়েছে, তো ক্লাসের নাম। এখন আমি কখনো বলি না যে এগুলো মুখস্থ করার জিনিস, কারণ কি আজকে বুটস্ট্র্যাপ আছে, দুদিন পর তো নাও থাকতে পারে। তো আপনার বুঝলে, আপনি সিএসএস বুঝলে এগুলো সবই পারবেন। এখানে বলা আছে ন্যাভ, এটা হচ্ছে বেস ক্লাস, শুধু ন্যাভ হচ্ছে বেস ক্লাস। তারপরে কি হচ্ছে ন্যাভ বার, ন্যাভ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনু বার তৈরি করার জন্য, এগুলো খুব একটা লাগবে না, এটা পরে লাগবে, ভিতরের দিকে গিয়ে আমি বলছি আপনার। আর অ্যাকশন হচ্ছে যে জিনিসটা অ্যাক্টিভ থাকে, এই অ্যাকশন কিন্তু আগের দিনও আমরা পড়েছি, যেটা অ্যাক্টিভ থাকে সেটাকেই অ্যাক্টিভ ওই অ্যাকশন বলে, রাইট? অ্যাকশন মেনু যেটা অ্যাক্টিভ মেনু। আর ড্রপ ডাউন কোথায়, কোন ক্লাস কোথায় ব্যবহার হয়? যেখানে ড্রপ ডাউন থাকবে। আর ড্রপ ডাউন মেনু হচ্ছে যেখানে ড্রপ ডাউন মেনুটা তৈরি হয়। তো এই কি আমার মুখস্থ করার দরকার আছে? ও তো কোডই আমাকে দিয়ে দিয়েছে, বলেছে যে এরকম 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 ভাবে ডিজাইনটা হবে, এখানে এখানে ক্লাস বসবে। এটা কিন্তু আমার প্র্যাকটিক্যালি কোনো কোড করার দরকার নেই, কপি করে আমি জাস্ট পেস্ট করে ইউজ করব। আমার কাজটা কোথায়? ওই যে আমি সিএসএস শিখেছি, আমি এটার মধ্যে কাস্টমাইজেশন আনবো, আমার কাজটা হচ্ছে ওইখানে। এবার দেখেন আমি ইনভার্সটা ফেলে দিলাম, কি হয়েছে? সাদা ন্যাপবার হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে ন্যাপবার ইনভার্স কিন্তু ন্যাপ বারটাকে তৈরি করে। এখন যদি আপনার ন্যাপ বারটাই না থাকে, মেইন ন্যাপ বার ক্লাসই না থাকে, তাহলে কিন্তু দেখেন ব্রোকেন হয়ে গেছে, ডিজাইনের কাঠামোটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু সব কিন্তু ফেটে ফুটে ভেঙে গেছে। তার মানে ন্যাপ বার ক্লাসটা কিন্তু ম্যান্ডেটরি ন্যাপ বারটা তৈরি হওয়ার জন্য, এবং ইনভার্স ক্লাসটা হচ্ছে রিভার্স কালারের জন্য, আর ইনভার্স না থাকলে সাদা কালারের মেনু, রাইট? এটা তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, এরপর দেখেন কি করছে ওরা, একটা ডিভ তৈরি করছে, আমরা মিলাই মিলাই দেখেন, একটু মিলাই আপনাদের সাথে সুবিধা হবে। একটা ন্যাপ বার, এই ন্যাপ বারটা মানে কি পুরাটা একটা ন্যাপ বার, তাই তো? আচ্ছা, আমরা এখান থেকে না দেখে এখানে মিলাই, দেখেন এটা ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে দিয়ে এখন বুঝতে পারবেন। আমি একটু খুলে নি, হ্যাঁ এখানে কোডটা দেখবো এবং আমরা এখানে মেলাবো, আপনারা নিশ্চয়ই পড়তে পাচ্ছেন, এগুলো পড়তে পাচ্ছেন তো? আচ্ছা, ওকে। দেখেন এটা একটা ন্যাপ বার, পুরোটা ন্যাপ বার, কোথা থেকে কতটুকু পর্যন্ত। ন্যাপ বার ইনভার্স ব্ল্যাক কালারের জন্য ন্যাপ বার, বিফোর কোনো ট্যাগ নেই, ওটা সুডো কোড দেখাচ্ছে। তারপরে একটা ডিভ আছে, এই ডিভটা হচ্ছে বাম পাশের ডিভটা, যেটার মধ্যে ওরা বলছে ন্যাপ বার হেডার। তার মানে যেই পার্টটাতে লোগো থাকে ওইটার মাদার ক্লাসটা হচ্ছে হেডার, তার মধ্যে একটা অ্যাঙ্কর থাকে, যে অ্যাঙ্করের আবার ওরা ক্লাস ধরছে ন্যাপবার ব্র্যান্ড, অর্থাৎ যে লোগোটা যেখানে দেব বা কোম্পানির নামটা যেখানে লিখবো ওইটার ক্লাসের নাম ধরছে ওরা ব্র্যান্ড। এই তো, তার মানে একটা ন্যাপবারের মধ্যে একটা ডিভ থাকে, সেই ডিভের মধ্যে একটা অ্যাঙ্কর থাকে, এ পার্ট ডান। এবার এ পার্ট ডান হওয়ার পর এপাশে একটা ডিভ আছে, সেই ডিভের ভিতরে এবার একটা আনঅর্ডার লিস্ট তৈরি করছে, কারণ আমরা জানি যে আনঅর্ডার লিস্ট দিয়ে মেনু তৈরি হয়, ওরাও তাই করছে। ওরা এবার কি করছে, ন্যাপ নামে একটা ক্লাস ধরছে, কেন? ওই মেনুটাকে ডিজাইন করার জন্য। আর ন্যাপ বার ন্যাপটাও ওই মেনুর অ্যাডিশনাল ডিজাইন। তারপরে ওরা অ্যাক্টিভ করছে, এখানে ক্লাস ব্যবহার করছে, কেন বলেন তো? কারণ দেখেন এগুলোর মধ্যে কিন্তু সাদা কোনোটা না, এটাই সাদা কালারের এবং সিলেক্ট করে রাখা, মনে হচ্ছে এটা সিলেক্ট করে রাখা। তার মানে অ্যাক্টিভ থাকলেই কিন্তু এটা এরকম দেখায়। দেখেন এখন কিন্তু আর সিলেক্ট করা নাই, কিন্তু যেই আবার এখানে অ্যাক্টিভ চলে আসলো তখন কিন্তু এটা সাদা হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। তার মানে আমরা যখন যে পেজে যাই সেই পেজটা কিন্তু এরকম সিলেক্ট করা থাকে, তার মানে পেছনে কোডে কিন্তু অ্যাক্টিভ বলা থাকে, বুঝা গেছে? এবার ভিতরে অ্যাঙ্কর থাকে, লিস্ট আইটেমের ভিতরে অ্যাঙ্কর থাকে, এ তো আমরা আগেও দেখে আসছি, এ তো আর রকেট সায়েন্স না। এটা আরেকটা লিস্ট আইটেম, তার মধ্যে আবার অ্যাঙ্কর, তার মধ্যে আবার ওই যে ক্যারেট, ক্যারেট মানে কি, ওই যে ছোট যেটা ড্রপ ডাউন মেনু, রাইট? আগে বলেছিলাম, মনে আছে? তার মধ্যে এই যে তার মধ্যে ড্রপ ডাউন মেনু, মানে একটা লিস্ট আইটেমের মধ্যে আবার একটা লিস্ট আইটেম, আনাদার লিস্ট, তার আন্ডারে আবার একটা লিস্ট আইটেম, রাইট? এই লিস্ট আইটেম, তার মধ্যে এই যে এক একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম। এগুলো কিন্তু মুখস্থ করার কিছুই নাই, মানে লিটারালি জাস্ট এখানে এসে আমার ন্যাপ বার শেষ, এই তারপরে আমার এটা পুরোটা শেষ, এই তো এখানেই শেষ আমার কোড। তো আপনাকে জাস্ট কোডটা এনে পেস্ট করলেই হয়ে যাবে, কাজ কিন্তু এটাই। সিএসএস কেন আমরা শিখছি? এবার ইকুয়াল ইকুয়াল যে জিরো লেখাটা কি? জিরো,
জিরো কোথায় দেখলাম? জিরো লাস্টে এখানে ও ডলার, এটা না না না, এটা হচ্ছে কনসোলের বিষয়, এটা আসলে জাভা স্ক্রিপ্টের পার্ট। এটা এই জিনিসটা আসলে জাভা স্ক্রিপ্টের পার্টের জন্য দেখাচ্ছে। এই যে এটা একটা লিংক না, এই যে এখানে একটা লিংক, এটা ক্লিকেবল না। এটা যদি একটা ক্লিকেবল হতো, এই যে এটা যদি ক্লিকেবল হতো, এটা কোথায় যাচ্ছে দেখছেন? কোথাও যাচ্ছে না কিন্তু। তো যদি ক্লিকেবল হতো একটা সোর্স দেখাতো, এই কোনো জায়গায় না, এই জন্য ওভাবে দেখাচ্ছে। ওইটা জাভাস্ক্রিপ্টের পার্ট, ওটা এমনি, এখানে কিন্তু আমাদের কোডে নাই। আচ্ছা, সো এখন দেখেন আপনাকে বলা হলো যে আচ্ছা স্যার আমি এই ডিজাইনটা চেঞ্জ করতে চাই, আমার তো এই ডিজাইন ভালো লাগছে না। তখন আপনি হয়তো কি করলেন, ন্যাপবার ইনভার্সকে একটা কালার দেন, ধরেন আমি ফেলে দিই, আমি নতুন ভাবে করি। ধরেন আপনি বলছেন যে স্যার এটাকে এরকম কালার না, আমি অন্য কালার করতে চাই। তাহলে যান, ইনস্পেক্ট এলিমেন্ট দেন, আপনার ক্লায়েন্ট বলছে যে এই কালার আমার ভালো লাগতেছে না, এটাকে অন্য ইনভার্স কালার দাও। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি হয়তো চিন্তা করলেন, আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, এই লোক তো কালো পছন্দ করে না, তাহলে কি আমি এরকম একটা কালার দেব, এরকম একটা কালার দেব। তো দেখেন এটা কি কালার আপনি সেট করলেন, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এটা সেট করছেন না, ন্যাপবার ইনভার্সে সেট করছেন না। তাহলে এটা কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেন, হয়েছে? এই তো সিএসএস এর ক্লাস, আপনি তো জানেন। এবার কি হচ্ছে, এবার আপনার মনে হলো যে আরে এর পেছনে তো লেখাগুলো খুব হালকা দেখাচ্ছে, লেখা হালকা হলে তো হবে না, হবে? লেখা হালকা অড দেখাচ্ছে, হ্যাঁ। এখন ইনভার্স কালার, হ্যাঁ, এটা কিরকম দেখাবো, আমি হয়তো চাচ্ছি এটা লাল কালার হয়ে যাক, রাইট? তাহলে এটা আমরা এটাই তো কি, এটা একটু কপি করি, পরে আমরা বোঝার চেষ্টা করি। কি বলা আছে, ন্যাপবার ইনভার্স, অর্থাৎ মেইন যে ন্যাপবারটা আছে তার ভিতরে যে ন্যাপবার ন্যাব রয়েছে তার মধ্যে যত লিস্ট আইটেম আছে এবং তার মধ্যে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সেগুলোকে তুমি লাল কালার করে দাও, করে দিয়েছি। তাহলে এখন কি ঘটনা হলো, নর্মাল অবস্থায় সাদা, যেটা সিলেক্ট করা সেটা সাদা বা হোভার করলে সাদা, কিন্তু নর্মাল অন্য অবস্থায় এটাকে লাল দেখাবে, রাইট? এ আপনি যে কোনো রকম করতে পারেন। এবার এখানে নির্ঝর, এখানে গিয়ে আপনার মনে হলো না এটার ব্র্যান্ডের কালারটা তো আবার এরকম, এটা আবার একটা কেমন ব্যাপার, এটাকে আমি হয়তো অন্য কিছু দেব, আমি এরকম কিছু একটা দিই, কথার কথা, অল দিস আর, হ্যাঁ। সো এবার কি হলো, আপনি দেখেন এই যে কোড কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, কপি করেন, বুঝতে পারছেন তো? কপি পেস্ট আমরা শিখি হচ্ছে কিভাবে কপি আর পেস্ট ভালো করে করতে হয়, হ্যাঁ। কি করছেন দেখেন তো, আসলে ন্যাপবার ইনভার্সের ভিতরে যেখানে ন্যাপবার ব্র্যান্ড আছে, এই যে দেখেন ন্যাপবার ইনভার্সের ভিতরে চাইল্ড ক্লাস কোথায় ন্যাপবার ব্র্যান্ড আছে সেটার যে কালারটা, সেটাই আপনি এখানে চেঞ্জ করে বলে দিচ্ছেন যে এই কালার হবে, রাইট? তো ওখানে এডিট করলে তো এখানেই অটোমেটিক এডিট হয়ে যায়, এবার রিফ্রেশ দেন, শেষ। আপনাকে তো সিএসএস এইটুক কোড বুঝতে হবে, এটা যদি না বুঝেন তাহলে তো আপনি কাস্টমাইজ করতে পারবেন না। আবার দেখেন এখানে হয়তো কাস্টমার বললো যে ধর ভাই এখানে কি একটা বাজে সিস্টেম করছে, এরা বর্ডার রেডিয়াস দিয়েছে, তো এই বর্ডার রেডিয়াস আমি চাই না, দেখছেন বর্ডার রেডিয়াস চলে গেছে। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু ন্যাপ বারে বর্ডার রেডিয়াস দেওয়া রয়েছে, রাইট? তাহলে আপনাকে কিন্তু এখানে বর্ডার রেডিয়াসটা অফ করে দিতে হবে, তাই না? তাই তো? কোনো প্রবলেম হলো অনলাইনে, এত মেসেজ? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি খেয়াল করিনি। আচ্ছা, আপনারা অডিও অন করে মাঝে মাঝে বলতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। অডিও কি অফ করার কোনো মানে অফ টফ নেই তো? না, ঠিকই তো আছে। আচ্ছা, সো দেখেন, তার মানে আপনি কিন্তু চাইলেই কোডগুলোকে নিজের মতো করে এডিট করতে পারছেন। সো আপনার সিএসএসটা ভালো করে পারতে হবে, আর বুটস্ট্র্যাপ কিছু না, একটা রেডিমেড টুল, আপনি খালি ইমপ্লিমেন্ট করবেন আর কপি পেস্ট করবেন, কিচ্ছু না। হ্যাঁ, এখন একটু কঠিন কঠিন মনে হতে পারে যে কিভাবে করব, প্র্যাকটিক্যালি তো করিনি, ওগুলো তো আমি জবরদস্তি করাবোই সামনে। এখনো তো এই সপ্তাহ সিএসএস ই চলবে, সামনের সপ্তাহ থাকবেন এবার বুটস্ট্র্যাপের উপর লেআউট আবিষ্কার করা শুরু হবে। আমরা প্রথমে কি বানাবো, কিছু একটা ভালো ওয়েবসাইট বানাবো, ফেসবুক বা অন্য কোনো কিছুর একটা লেআউট বানাবো, ঠিক আছে, ইফেক্টিভ কোনো কিছু বানাবো যেটা আপনাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে। লাইক ধরেন আপনাদের নিজেদের পোর্টফোলিও, রাইট, আর নিজের একটা প্রোফাইল হয়ে যাবে, এটা ভালো না? এটা ভালো। আপনাদের পোর্টফোলিও, আপনারা যেটা করবেন প্রত্যেকে অনলাইন অফলাইন যারা আছেন, আপনাদের যে সিভি আছে, যা পারেন, যা ডকুমেন্ট আছে ওগুলো রেডি করে ফেলবেন। আমরা বুটস্ট্র্যাপে কি করব, আমাদের নিজেদের পোর্টফোলিও সাইটটা বানিয়ে ফেলবো, ওয়ান পেজ পোর্টফোলিও মতো, ঠিক আছে। সো কন্টেন্ট গুলো রেডি থাকতে হবে, তো আপনার ছবি, আপনার ইনফরমেশন, ওগুলো আমরা বসিয়ে করব আর কি। আপনাদের টাস্ক কি থাকবে, আপনার সিভি থেকে ওটা বানানো। আমি একটা স্যাম্পল দেখিয়ে দেবো, আপনারা নিজেরা নিজেদেরটা করবেন। ওকে, সো আমরা করেছিলাম নেভিগেশন বার, এটা তো হচ্ছে দেখেন উপরে, রাইট। এবার দেখেন সাইডে, সাইড বার, সাইড বারও কিছুই না কিন্তু আসলে দেখেন, সাইড বারের কোড কিন্তু এতটুকু, আমি একটু দেখাই, জাস্ট এতটুকু, 78 নাম্বার লাইন থেকে 90 নাম্বার লাইন পর্যন্ত, বুঝতে পারছেন? এই যে এই, রাইট, একটা আনঅর্ডার লিস্ট, এই জাস্ট এখানে নেভার স্ট্যাকড বলো, নেভার পিলস বলো। এখন দেখেন নেভার পিলস এন্ড স্ট্যাক না থাকলে আসলে কি ঘটনা ঘটে, এগুলো আপনারা বাসায় গিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি চেষ্টা করবেন এভাবে। দেখেন নেভার পিলসটা বাদ দিয়ে দেন, দেখেন কি ঘটনা ঘটে। দেখেন পিলস ছাড়া কিন্তু উপরে ওইটা নাই, বারটা নেই, মানে পিলার নাই, বিল্ডিং এ পিলার থাকে না, তো ন্যাববার পেজ না থাকলে আসলে উপরের বার থাকে না। এবার দেখেন ন্যাববার স্ট্যাকড আপনি যদি ফেলে দেন, দেখেন স্ট্যাকড না হয়ে গেলে এটা কি ঘটনা হয়ে যায়, একটা লাইনের মানে ফ্লোট লেফট হয়ে গেছে আসলে, বুঝতে পারছেন, সব এক সিরিজে চলে আসছে। কিন্তু এরকম মেনুও তো আমাদের লাগতে পারে, রাইট। তার মানে আপনি যদি উপর থেকে নিচে মেনু বানাতে চান, আপনাকে ন্যাপ বা স্ট্যাক বানাতে হবে। আচ্ছা, স্ট্যাক, স্ট্যাক ওভারফ্লো, ওই যে স্ট্যাক শব্দটা দেখেছেন, সাজানো একটার পর একটা জিনিস না সারিবদ্ধভাবে, ওই স্ট্যাক থেকে কিন্তু এই স্ট্যাক আসছে। সো স্ট্যাক মানেই হচ্ছে একটা মেনুর পর একটা থাকা, জিনিসগুলো রিলেভেন্স রেখে মনে রাখবেন, ঠিক আছে। সো ন্যাপ বার স্ট্যাক মানেই হচ্ছে স্ট্যাক করা, পিল মানে হচ্ছে উপরের ওই পিলার থাকা বা না থাকা। আর এই ন্যাপ তো হচ্ছে কমন মেনুর ক্লাস ডিজাইন, ওটা ছাড়া তো মেনুর ডিজাইনই আসবে না। তো দেখেন এখন সহজ হয়ে গেল না, আমার মুখস্থ হয়ে গেল না, যে ন্যাপ বার থাকবে, তারপর ন্যাপ বার স্ট্যাক থাকবে, তারপর ন্যাপ বার পিল থাকবে। আর আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম দিয়ে যে মেনু বানাতে হয়, তো আমি বুঝছি নরমাল সিএসএস এ দেখায় আসছি আপনাদেরকে, রাইট। আচ্ছা, তারপরে দেখেন যেখানেই লিস্ট আইটেম থেকে একটা সাবমেনু তৈরি হচ্ছে, সেখানেই কিন্তু ওরা বসায় দিয়েছে ড্রপ ডাউন। তারপরে কি করছে, ওরা একটা অ্যাঙ্কর করছে, যেই অ্যাঙ্কর, এটা তো একটা অ্যাঙ্কর না, এই অ্যাঙ্করের লিংকে ক্লিক করলে তো অন হচ্ছে অফ হচ্ছে না। একটু ভালো করে জিনিসটা বুঝেন, এই পুরো জিনিসটা কিন্তু একটা লিস্ট আইটেম। এবার লিস্ট আইটেমের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে না, একটা লিংক যেটাতে ক্লিক করা যাবে, সেই লিংকে ক্লিক করলে কিন্তু টগল হচ্ছে অন অফ, অন অফ। তার মানে অ্যাঙ্কর ট্যাগকেই কিন্তু টগল দেওয়া লাগছে, লজিক্যাল কিন্তু ব্যাপারগুলা। তার মানে দেখেন ড্রপ ডাউন দিয়েছে হচ্ছে পুরা মেনুটাকে, কারণ এটা পুরোটাই হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু, যার জন্য পুরো মেনুটার ক্লাসকে ড্রপ ডাউন, আর টগল দিয়েছে সেইটাকে, যেটাকে ক্লিক করলে নিচের অংশটা খুলবে, অন হবে, অফ হবে, বুঝা গেছে। তারপরে দেখেন ডেটা টগলের ড্রপ ডাউন বলেছে, এটা ওদের কাস্টম ক্লাস, একটা ক্যারেট, এটা যে আমরা যেরকম ব্যাজ বসিয়েছিলাম, ব্যাজ মনে আছে, ব্যাজ বিএডিজিই, সেরকম ব্যাজের মতো, এই যে মনে পড়ছে। সো আলটিমেটলি ক্যারেট মানে হচ্ছে ওই ক্যারেটের চিহ্ন, না না না, ব্যাজ তো ওরকমই হয়। ব্যাজ মনে নেই, ওই যে গত ক্লাসে দেখলাম 1 2, হ্যাঁ আইকন ফাইকন অনেক কিছুই ছিল,
ওটা মানে এই স্প্যানের মধ্যে আপনি তো যে কোনো আইকন বসাতে পারেন, মনে আছে গতকাল বলেছিলাম স্প্যান ট্যাগ ব্যবহার করে এর মধ্যে আইকন বসানো যায়, আইকনের ক্লাসের নাম বলে দিলেই ক্লাস ডিজাইন চলে আসে। ওকে, জিনিসগুলো কিন্তু সহজ, এগুলো মুখস্থ বিদ্যার কিছু না, জাস্ট বসে বসে প্র্যাকটিস করা। কোড কপি করবেন, পেস্ট করবেন। আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে একটা মজার কাজ করব, দেখবেন বুটস্ট্র্যাপে আপনি নিজে অবাক হয়ে যাবেন, অন্যান্য অনেক ব্যাচে করেছি ছেলেবেলে অবাক হয়ে যায়। আমি একটা পুরো পেজের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সব আলাদা আলাদা করে দিয়ে দিই এক একটা ফাইলে। ব্যাপারটা হচ্ছে ওই যে ছোট বাচ্চাদের দেখছেন অনেকগুলো ভাগ ভাগ করা করা পার্ট, ওরা মিলায় একটা কিছু বানায় ফেলায়, এবার ওইটা পুরোটা মিলালে দেখবেন একটা ওয়েবসাইট দাঁড়িয়ে গেছে। ওইটাই খেলে আপনাকে বসে উঠতে, ওতে কি হয় আপনার পুরো লেআউট বানানো হয়ে যায়। আর এই জিনিস প্রত্যেকটা পার্ট আপনি কপি পেস্ট করে নিয়ে আসছেন কোনো জায়গা থেকে, সিম্পল। তো বুটস্ট্র্যাপ কিছুই না আসলে, ডিজাইন কিছুই না লিটারালি, এটা প্র্যাকটিক্যালি গেলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই তো মেনু। এখন দেখেন সাইড বার মেনু আসলে কিন্তু তার মানে কিছু না, সাইড বার মেনু এখন আমরা বানাতে পারছি, টপ বার মেনু বানাতে পারছি। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হলো আচ্ছা স্যার এখানে ক্লিক করছি জিনিসটা নিচে আসছে, কিরকম একটা না, এটা সাইডে নামতো, এখান থেকে নামতো, সেটা আপনি নিজের মতো নিজে কাস্টম কোড করে করেই ফেলতে পারবেন, রাইট? এটা হচ্ছে আপনার কোডিং এর উপরে, যে আপনি সিএসএস করে এটাকে যা ইচ্ছা তাই বানান, কালার চেঞ্জ করেন, পজিশন চেঞ্জ করেন, টোটালি আপনার ব্যাপার। এগুলো আমরা কাস্টমাইজেশন সামনে দেখবো যখন লেআউট ডিজাইন কাস্টমাইজ করব। আমরা একটু দেখি, এখানে দেখেন ন্যাপবারের আমি আরো কিছু উদাহরণ দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে, উদাহরণগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে যেরকম একটা ন্যাপবার রয়েছে দেখছেন, হোম, সার্ভিসেস, ডোমেইন হোস্টিং এসএসএল, প্রাইস, কন্টেন্ট, এখানে আবার একটা সার্চ বক্স, এখানে সাইন আপ, লগ ইন। ওই যে কিছুদিন আগে যে আমরা পিকাবোর জিনিসটা ট্রাই করছিলাম, এ তো কপি পেস্ট মেরে দিলে হয়ে যাবে। দেখেন ন্যাপবারের কোডই আছে, আমি খালি বসিয়ে দিয়েছি, কিচ্ছু করিনি। আর এই এক্সাম্পল কোড আপনার মনে হয় যে আচ্ছা স্যার আমি এরকম না ইউনিক ইউনিক ন্যাপবারের কোড চাচ্ছি, এই যে দেখেন বুটস্ট্র্যাপ ন্যাপবার কোড, কোড পেন লেখেন, দেখছেন আমি কোড পেন লিখছি। আচ্ছা বাই দ্য ওয়ে সার্চের না কিছু কিছু মজার লজিক আছে, যেরকম ধরেন ঢাকা ট্রিবিউন, আপনি চাচ্ছেন আমার কোনো একটা লেখাকে ঢাকা ট্রিবিউনে খুঁজে বের করতে, কিভাবে বের করবেন? নির্ঝর আঞ্জুম লিখে ঢাকা ট্রিবিউন লিখবেন, স্পেসিফিক গুগলে এরকম ভাবে সার্চ করা যায়, দেখেন ঢাকা ট্রিবিউন লেখার পর ওয়েবসাইটের নামটা কি, ঢাকা ট্রিবিউন ডট কম না? এই যে ঢাকা ট্রিবিউন ডট কম, এর আগে লিখবেন সাইট কোলন, এই সাইট কোলন মানে হচ্ছে যত সার্চে রেজাল্ট দেখাবা শুধু ঢাকা ট্রিবিউন থেকে দেখাবা, আর কোনোটা থেকে না। এবার এখানে নির্ঝর লিখে সার্চ করেন, দেখেন আর্টিকেলস অফ নির্ঝর আঞ্জুম, ঠিক আছে, এখন নির্ঝর চৌধুরীও চলে আসছে, যাই হোক। সো দেখেন এখন দেখেন যেরকম আমার একটা আর্টিকেল চলে আসছে, এখানে একটা আর্টিকেল চলে আসছে, দেখছেন? আর কোনো কিছু আসছে? তার মানে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আমি কাস্টম সার্চিং করতে পারছি, ঠিক আছে? এগুলো কিন্তু জানা দরকার ওয়েব ডেভেলপমেন্টের জন্য। আবার আপনারা এরকম জানেন, আমি যখন নির্ঝর আঞ্জুম লিখি তখন কিন্তু নির্ঝর এবং আঞ্জুম সবকিছু দিয়ে অনেক কিছু আসে, কিন্তু আপনি হয়তো এরকম চাচ্ছেন যে শুধু নির্ঝর আঞ্জুম পরপর লেখা থাকা লাগবে এরকম ভাবে, তখন আপনি দুটো কোলন দেবেন। এগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থেকে বা গুগল ম্যাপ থেকে আসছে। এরপর দেখেন সার্চ কিভাবে আসছে, নির্ঝর আঞ্জুম একসাথে, নির্ঝর আঞ্জুম একসাথে, নির্ঝর আঞ্জুম একসাথে, নির্ঝর আঞ্জুম একসাথে, সব কিন্তু নির্ঝর আঞ্জুম একসাথে লেখা। নির্ঝর আর আঞ্জুমকে কিন্তু এবারে আলাদাভাবে খোঁজেনি, একসাথে খুঁজেছে, কারণ আপনি কোলন দিয়ে দিয়েছেন। এগুলো কিন্তু খুব দরকারি, আমি জানি না আপনাদের এসইও টিচার দেখাবে কিনা, বাট এগুলো খুব দরকার। আচ্ছা, তো এটা কেন বললাম, হ্যাঁ আপনাদেরকে এসইও করাবে, গ্রাফিক্স করাবে, ওই চান্সেই তো আমি আছি আর কি, ওই চান্সে আমি একটু ইউরোপ ঘুরে আসবো। আচ্ছা যাই হোক, সো কোড পেন কেন আমি বললাম জানেন, এই যে ধরেন আপনি চাচ্ছেন যে সাইট কোডপেন ডট আইও তে আপনি সার্চ করবেন, ধরেন বুটস্ট্র্যাপ, এই দেখেন দুনিয়ার কোড পেনে যত কোড আছে সব খালি চলে আসছে, তাহলে আমার উদাহরণ পেতে সুবিধা হয়ে গেল না? এখন দেখেন পৃথিবীর কোটি কোটি মানুষ ন্যাপবারের কোটি কোটি উদাহরণ করে রেখে দিয়েছে আপনাদের জন্য, যে আপনারা কাজ করবেন 42তম ক্লাসে কাজ করবেন, আপনাদের কষ্ট হবে, এই জন্য দেখেন ওরা কিন্তু ডিজাইন করে রেখে দিয়েছে।
হাজারো কোটি এরকম এক্সাম্পল রয়েছে, আপনি খালি নেবেন আর চোখ বন্ধ করে কপি পেস্ট করে দেবেন। দেখেন কত রকম মিন, আপনার কোন মেনু লাগবে। লাইফ কিন্তু সহজ, আপনারা খালি খালি কমপ্লেক্স মনে করেন, এখান থেকে কপি করেন পেস্ট করেন। হ্যাঁ, আপনার টাকা দিয়ে থিম কেনাও লাগছে না, সব তো ওপেন সোর্স। সো মানুষ কিন্তু আলটিমেটলি ইভেন ইভেন আপনারা কি জানেন যে যারা থিম তৈরি করে, টেমপ্লেট তৈরি করে, এরা যে বিশাল দিগ্গজ তা না, ওরা কপি পেস্ট করেই বানাচ্ছে। 20টা লাইব্রেরি, 30টা প্যাকেজ, এই থিম ওই স্লাইডার সবগুলো কম্বাইন করে একটা প্যাকেজ বানায় ছেড়ে দিচ্ছে। কিন্তু ওরা কি করছে, এটার জন্য একটা রিসার্চ করা লাগে যে কি কি ইন্টিগ্রেট করলে মানুষ আমারটা কিনবে, কোন কালেকশন করলে জিনিসটা বেশি চলবে। ওই রিসার্চটা তো আপনাকে করতে হবে, নাহলে তো হবে না। আসলে কপি পেস্ট করা তো সহজ, বোঝা গেছে তো। সো কোডপেন ইজ এ ভেরি গুড সোর্স অফ রেডিমেড কন্টেন্টস। আমি দেখাবো যখন লেআউট করাবো, তখন দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে সব আলাদা আলাদা পার্ট দিয়ে দেবো, ঠিক আছে। সো দেখেন এগুলো এক্সাম্পল গুলো পাওয়াটা কোনো কঠিন কিছু না। তার মানে আপনি বুঝতে পারছেন যে আসল কিন্তু সিএসএস। সিএসএস ভালো করে শিখলে এগুলোকে ইমপ্লিমেন্ট করা, কাস্টমাইজ করা আপনার জন্য সহজ, রাইট। সো সিএসএস টা ভালো করে, তো মন খারাপ লাগছে যে সিএসএস এ আজকে বাংলাদেশের ক্রিকেটের মতো অবস্থা হয়েছে। কোনো সমস্যা নেই, ভালো হবে সামনে আরো। হ্যাঁ, অসুবিধা নেই, প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ন্যাপবারে আসলে আমি কিছুই না, বিশেষ কিছু উদাহরণ দেখেছি, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো আসলে মানে এখানে নতুন কোনো কোড, নতুন কোনো ক্লাস নেই, জাস্ট বিভিন্ন ক্যাটাগরিতে উদাহরণগুলো দেখানো হয়েছে। ওই কালার টালার চেঞ্জ চেঞ্জ করে এইভাবে। হ্যাঁ, ওকে। আমরা একটু অন্য জিনিসে চলে যাই, ফর্মসে। দেখেন ফর্ম কিভাবে তৈরি করতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমরা প্রথমে চলে যাব রেগুলার ফর্মসে। ফর্ম বিভিন্ন ক্যাটাগরির হয়, আমি একটু সবগুলো খুলি। দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম, এটা হচ্ছে ইনলাইন ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল ফর্ম। কি কি দেখলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল। কেন ভার্টিক্যাল আর কেন হরাইজন্টাল আমাকে একটু বলতে পারেন? একটু খেয়াল করেন, এটাকে লেভেল বলা হয় না, আর এটাকে কি বলা হয়? বক্স, টেক্সট বক্স, ইনপুট ফিল্ড। দেখেন এখানে লেভেল আর ইনপুট ফিল্ড উপর থেকে নিচ বরাবর, তো তার মানে আবার বাটনও নিচে বরাবর, তার মানে উপর থেকে নিচ বরাবর যখন এলিমেন্ট গুলোকে বসানো হচ্ছে, ওগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল। এবার হরাইজন্টাল কাকে বলা হচ্ছে? হরাইজন্টাল কাকে বলা হচ্ছে? যেখানে লেভেল এবং টেক্সট বক্স এ ফ্ল্যাট, সমতলে, অর্থাৎ হরাইজন্টাল। এবার তাহলে ইনলাইন কাকে বলা হচ্ছে? যেখানে সব এক লাইনে, ইন দ্য লাইন, সোজা কথা, ইন লাইন, লাইনের উপর, রাইট। তো দেখেন এখানে মেনু, বাটন, সব দুনিয়াদারি যা কিছু আছে সব এক লাইনে। এবার তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ফেসবুক যে উপরের সার্চ বক্সটা বসিয়েছে, কোথায় সে লগইন পেজ, হ্যাঁ হ্যাঁ, এটার তো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওরা যে উপরে ওই যে একটা লগইনের সেকশন থাকে না, দেখেছেন না, ওটা কিন্তু ইনলাইন, তার মানে ফর্ম, রাইট। আচ্ছা, এটা কি? ভার্টিক্যাল। হ্যাঁ, নাই লেভেল নাই, বাট ভার্টিক্যাল, ঠিক আছে। আচ্ছা, সো আমরা তাহলে বুঝতে পারলাম কোনটা কি ধরনের। কেন? কারণ তিনটা অনুযায়ী কিন্তু বুটস্ট্র্যাপ রেডিমেড আলাদা আলাদা কোড দিয়ে দিয়েছে। ভার্টিক্যাল ফর্মের একরকম, হরাইজন্টাল ফর্মের একরকম, আর ইনলাইন ফর্মের একরকম। এখন প্রশ্ন হলো, স্যার আমি তো জানি না কিভাবে খুঁজে পাবো। তো এই যে বুটস্ট্র্যাপ এখন এখন 3 4 5 যাই হোক না কেন, আমি লিখে যদি বলি ভার্টিক্যাল ফর্ম কোড, কি খুঁজছি? আগে তো বুটস্ট্র্যাপ, তারপরে ভার্সন, তারপরে কি খুঁজছি? ভার্টিক্যাল ফর্ম। চাচ্ছিটা কি? কোড। তো সিকোয়েন্সে আমার জিনিসটা লিখতে হবে, তাই বলে সেন্টেন্স লিখে সার্চ করেন না। হ্যাঁ, হ্যাঁ। সো দেখেন এই যে বহুত এক্সাম্পল, কোটি কোটি এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলের কোনো শেষ নাই। এই যে দেখেন কোড দিয়েই দিয়েছে, আপনার এই যে বলতেছে কপি করো। হ্যাঁ, তো আসলে কি ঘটনাটা হচ্ছে যে ওরা কিন্তু এগুলো সব দিয়েই দিয়েছে, এগুলোতে আসলে রকেট সায়েন্স কিছু না। আমরা জাস্ট ব্যাখ্যা করছি, কারণ আমরা যখন এবার সামনের ক্লাসে গিয়ে লেআউট ডিজাইন করব, আমাদের জিনিসটা নিয়ে কাজ করাটা সুবিধা হয়ে যাবে। দেখেন কোড বলে দিয়েছে, কিন্তু এখানে আপনাকে কিন্তু কাঠামোটা শিখতে হবে। আসলে যে কোডটা হলো কিভাবে হলো, সেটা আমি এবার ব্যাখ্যা করব। কন্টেইনার তো থাকবেই, কন্টেইনার ছাড়া তো আর কোনো জিনিস আমি বসাতে পারছি না।
ভার্টিক্যাল ফর্ম প্রথমে কিন্তু বাই দ্য ওয়ে আমরা বুঝছি, সবাই খেয়াল করেন অনলাইন অফলাইন জনসংখ্যা কমলো কিভাবে, 12 জন থেকে আরেকজন 2-3 জন গেল কোথায়? আচ্ছা, ভার্টিক্যাল ফর্ম দেখেন, ভার্টিক্যাল ফর্ম মানে হচ্ছে উপর থেকে নিচে কিভাবে করছে, এটা তো হচ্ছে টাইটেল, রাইট? এই টাইটেল তো এখানে লিখতেই হবে না, তারপরে হচ্ছে এখান থেকে ফর্ম শুরু ফর্ম শেষ, এটা দিল না দিলে তো ফর্মই তৈরি হবে না। এরপর কি করতে হবে দেখেন, এই যে ডিভের মধ্যে লেভেল ইনপুট আছে, তার মানে লেভেল আর ইনপুট কিন্তু ডিভের একটা পার্ট না, তাহলে এটাকে ভিতরে দিয়ে দাও। এবার আরেকটা স্পেস দাও। দেখেন কোডটা সুন্দরভাবে যদি আপনি লেখেন, কোড রাইটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কোড বোঝা কোনো কঠিন ব্যাপার না। এবার বুঝতে সহজ হচ্ছে না? দেখেন, বললাম বলে বললেন? আচ্ছা, দেখেন জিনিসটা খুব সহজ। একটা ডিভ, প্রত্যেকটা ডিভে কিন্তু ফর্ম গ্রুপ নামের একটা ক্লাস ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে একটা ইনপুট আছে একটা লেভেল আছে। লেভেলটা সিলেক্ট করা যাচ্ছে না কেন? কারণ ওরা কোড রাইটিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করেনি। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন, ফর্ম গ্রুপ ফর্ম গ্রুপ, একটু এখানে চলে যান তো। তার মানে ওরা বলতেছে যে এই লেভেল আর এইটা মিলে ও এটা পুরোটাকে একটা ফর্ম গ্রুপ বলছে। তার মানে আপনারা যখন একটা লেভেল এবং ইনপুট ফিল্ড রাখবেন, এমনি এমনি রাখবেন না, তা দুটোকে মিলে একটা ডিভের মধ্যে রাখবেন এবং তাকে বলে দেবেন তোমরা হচ্ছে একটা গ্রুপ, একটা সেট। এখানেও ফলো করছে এখানেও ফলো করছে, তার মানে যত এরকম গ্রুপ হবে একটার পর একটা সবগুলোতে এরকম হবে। তাহলে দেখেন আমরা এটাকে কাস্টমাইজ করে একটা যদি ফর্ম বানায় ফেলি, কথার কথা দেখেন না কিরকম হয়। আমরা এটার নাম দিলাম কথার কথা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এবার আমরা ধরেন এখানে এটাকে কপি করলাম, এই পেস্ট করলাম, এবার এখানে বলবো এটা হচ্ছে ফুল নেম। টাইপ কি আর নেম হবে, ইমেল হবে, তখন হবে এটা টেক্সট। আর এটা কি ফর, ফর কি হবে, ইমেল অ্যাড্রেস। এই ফর কি বলেন তো, কোন ইনপুট ফিল্ডের জন্য এই লেভেলটা সেটা বোঝায়। এখানে ইনপুট ফিল্ডের আইডি কি বলা আছে, ইমেল, তাহলে এখানে বোঝাচ্ছে যে ইমেলের জন্য, কিন্তু এখানেও ইমেল আছে, এটা হবে না। এখানে ধরেন আমি নাম দিলাম ফুল নেম, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে ফুল নেমের জন্য। এ কথার মানে কি, কথার মানে হচ্ছে এটা লেবেল বানিয়েছি, ফুল নেম একটা লেখা, অর্থাৎ এখানে ফুল নেম কথাটা লেখা আসবে, কিন্তু এইটার উপরে ক্লিক করলে ও এই ইনপুট ফিল্ডটাকে চিনিয়ে দেবে, অর্থাৎ এই লেভেলটা হচ্ছে এই ইনপুট ফিল্ডের জন্য। কিভাবে চেনাবো, এখানেও তার মানে একটা একই নামে আইডি ধরতে হবে, বুঝা গেছে? তাহলে এখানে যে আইডি থাকবে সেটা এখানে ফরে থাকবে, তখনই এই লেভেলটা চিনতে পারবে যে এই ইনপুটের লেভেল, আর এই ইনপুটটাও চিনতে পারবে আমার লেভেল হচ্ছে এটা। ক্লিয়ার? কেন কাজে লাগে জানেন? এই যে দেখেন, আপনি এখানে ক্লিক করেন, এটা সিলেক্ট হয়েছে না, কিন্তু আপনি ফুল নেমের উপর ক্লিক করেন, ওটা সিলেক্ট হয়েছে না। এখানে ক্লিক করেন, নিচেরটা সিলেক্ট হয়েছে, কেন? এখানে ক্লিক করলে তো নিচেরটা সিলেক্ট হতে পারতো, তা কেন হয়নি? কারণ আমি এই যে বলে দিয়েছি যে এটা হচ্ছে ফর, কার জন্য, এর জন্য। বোঝা গেছে? এই ফর ছাড়া কিন্তু এই জিনিসটা কাজ করতো না। ক্লিয়ার? এটা যদি না থাকতো, এটা কিন্তু যতই ক্লিক করেন সিলেক্ট আর হচ্ছে না। হ্যাঁ, বোঝা গেছে? তার মানে ফর কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, রাইট? আচ্ছা, এখন কথা হলো এটাকে তো একটা নামও দিতে হবে। নামও আমি এক দিয়ে দিই, কোনো তো সমস্যা নেই, তাই না? ফুল নেম, এটা হচ্ছে পিএইচপি নেবে, পিএইচপি কিন্তু আইডি থেকে নেয় না, পিএইচপি নেম দেখে চেনে, রাইট? প্লেস হোল্ডারে লিখে দিলাম এন্টার ইওর ফুল নেম ফর কোভিড টেস্ট। এখন তো কোভিড এর যুগ না, তাহলে তো এখানে হচ্ছে পেশেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইমেল হলো, তারপরে কি হলো, ইমেল হলো, এবার মোবাইল নাম্বার, তাহলে এবার মোবাইল নাম্বার দিই। আমি দেখাচ্ছি কিভাবে কপি পেস্ট করতে হয়। মোবাইল নাও, এটাকে কপি করে এখানে পেস্ট করেন। দেখেন আপনারা কি করবেন, এরকম বসে বসে স্যার এই যে কপি করতেছি, এই যে কপি, এরকম না, ডবল ক্লিক করেন, ডবল সিলেক্ট হয়ে গেল, পেস্ট করেন, শেষ। এখানে কপি, ডবল ক্লিক করেন, পেস্ট, শেষ। এখানে ইমেল অ্যাড্রেস, ডবল ক্লিক করেন, পেস্ট, কন্ট্রোল ভি। দিস ইজ দ্য শর্টকাট ওয়ে, নাহলে তো 2 বছর লাগবে এক প্রজেক্ট করতে। ঠিক আছে? টাইপ ইমেল না, টাইপ হচ্ছে নাম্বার, তাই তো? এটুকু লিখতে হবে কষ্ট করে।
আচ্ছা, তাহলে রিফ্রেশ দেন। এই যে তাহলে দেখেন চলে যাচ্ছে। তাহলে এখানে এন্টার মোবাইল নং অফ দ্য পেশেন্ট, দেখেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে কপি পেস্ট করে কিন্তু আপনি পুরো জিনিসটা করে ফেলছেন, রাইট? এখানে কিন্তু নাম লিখতে পারবেন না, দেখেন যে লেখার চেষ্টা করছি, কারণ এটা নাম্বার ফিল্ড, এখানে ওকে মোবাইল নাম্বারই লিখতে হবে। বুঝা গেছে? অন্য কিছু কিন্তু হবে না, এই যে টাইপ করতেছে হবে না। সো কারণ আমরা নাম্বার বলে দিয়েছি। তাহলে দেখেন কপি পেস্ট করে খালি আপনি এরকম একটা একটা অ্যাড করে করে করবেন। লাস্টে গিয়ে দেখেন এটাকে ফর্ম গ্রুপ করেনি। কেন? কারণটা হচ্ছে এখানে কিন্তু একটা রিমেম্বার মি কি একটা টেক্সট, এটা কিন্তু টেক্সট ফিল্ড না, এরকম টেক্সট ফিল্ড না, ইনপুট ফিল্ড না, এটা একটা টেক্সট, তার সাথে একটা চেক বক্স, এটা কিন্তু লেভেল না, লেভেলও না, রাইট? সো যার কারণে কি করছে ওরা একটা লেভেলের মধ্যেই একটা ইনপুট ফিল্ডকে ঢুকে দিয়েছে। কেন? কারণ কারণটা হচ্ছে এই দেখেন, আমি কারণটা ভালো করে বুঝাই। ধরেন আপনি এই লেভেলটাকে, এই যে লেভেল, এইটা কাজ করি, দেখেন ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আর কি, হ্যাঁ, মন যোগ করেন। আচ্ছা দেখেন, এবার দেখেন এই যে দেখেছেন কি ঘটনা হয়েছে, ভেঙে চলে আসছে, ওভাবে হবে না। আপনি এই লেভেলটাকে ধরেন পরেই নেন, কোনো সমস্যা নেই। ধরেন এই যে রিমেম্বার মি, ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ লেভেল তো কোনো কিছুর সাথে কানেক্টেড না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এই জন্য ওরা এই বুদ্ধিটা করছে যে আচ্ছা তাহলে এক কাজ করি, লেভেল তৈরি করি, লেভেলের ভিতরে লেভেলের নামটা রেখি, তারপরে লেভেলের মধ্যেই আমি ইনপুট ফিল্ডটা রাখি। তার মানে কেউ যদি লেভেল ক্লিক করে তাহলে ইনপুট ফিল্ডটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুদ্ধি করছে। তাহলে এখন কি সুবিধা হলো? রিমেম্বার মি সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সহজ ব্যাপারটা, বুঝতে পারছেন? এটা বুটস্ট্র্যাপ বলে দিয়েছে যে তুমি এভাবেই কোড করবা, তাহলে আমার এই জিনিসটা এভাবে কাজ করবে। তো তাহলে দেখেন এই জিনিসটা সহজ হয়ে গেল। এবার কি বাটন, বাটনকে তো গ্রুপ করার দরকার নেই, কারণ এটা দুটো জিনিস না। তাহলে প্যাটার্নটা বুঝে গেছে, আমরা প্যাটার্ন বুঝতে পেরেছি। কোনো কনফিউশন আছে? তার মানে বাই ডিফল্ট কিন্তু আসলে যে কোনো ফর্মই হচ্ছে ভার্টিক্যাল ফর্ম। ক্লিয়ার? আমরা এখানে কোনো ভার্টিক্যাল ফর্মের আলাদা কোনো ক্লাস আছে? ভার্টিক্যাল ফর্মের আলাদা কোনো ক্লাস নেই কিন্তু। এবার আসেন আমরা নেক্সট ফর্মটা বোঝার চেষ্টা করি, হরাইজন্টাল ফর্ম। দেখেন পেশেন্ট বলতে বলতে মানে হর্ন দেওয়া শুরু করেছে ওদিকে। আচ্ছা এদিকে হচ্ছে, এটা হচ্ছে হরাইজন্টাল ফর্ম। আসেন আমরা হরাইজন্টাল ফর্ম দেখি। আপনি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ফর্মে কিন্তু ফর্মের কোনো ক্লাসের নাম ছিল না, কিন্তু এখানে কিন্তু ফর্মের একটা ক্লাসের নাম আছে, ফর্ম হরাইজন্টাল। তার মানে ফর্ম হরাইজন্টাল দেখলে আমরা বুঝবো ও আচ্ছা এটা হচ্ছে হরাইজন্টাল ফর্ম। ফর্ম নিজেও বুঝবে যে এটা হরাইজন্টাল, এটা যদি না থাকে তাহলে কিন্তু হরাইজন্টাল ফর্মের ডিজাইন পাচ্ছে না, ভেঙে চুরে দুপাশে কিন্তু সরে গেছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড হলো না, এতো সে টেবিলের মতো কাজ করলাম। যখনই আপনি এই ক্লাসটা দিচ্ছেন দেখেন ও কিন্তু সরে ঠিক পজিশন মতো বসে গেছে। হ্যাঁ, তো তার মানে হরাইজন্টালি জিনিসটাকে ক্লাস বসাতে গেলে আমাকে কিন্তু হরাইজন্টাল ফর্ম ক্লাসটা বসাতে হবে। তারপরে কোনো পার্থক্য আছে? দেখেন এই সেই ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ, একই তো, কোনো কিছুই পার্থক্য হয় নাই। এবারও কি করছে, একটা লেভেল দিয়েছে, তারপরে একটা ইনপুট ফিল্ড দিয়েছে, রাইট? এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই যে কল এমডি 2, কল এমডি 12, আচ্ছা 10, তো দুটো মিলায় কত হলো? 12। দেখেন পুরাটা জায়গা জুড়ে আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপে আসলে সিএসএস এ, কোর সিএসএস এ কল এমডি 2 দেখিয়েছিলাম। ওই বুটস্ট্র্যাপও আসলে একই কাজই করেছে, বুটস্ট্র্যাপ এটাকেই আবিষ্কার করেছে, আমি সেটার ভিতর থেকে নিয়ে এসে দেখিয়েছি কাস্টম করে যে আসলে বুটস্ট্র্যাপ কিভাবে করে, এ কোথাও করে না মনে হয়। তো যাই হোক, যেটা হচ্ছে দেখেন আপনারা কিন্তু ওই কাজই করবেন এখন, এই যে কল এমডি 2 বা কল এসএম 2 একই জিনিসই কিন্তু। তো আসলে কি হচ্ছে, আমরা 10 আর 12 দুই ভাগ মানে মিলে 10, সরি 10 আর 2 মিলে 12 ভাগে ভাগ করছি জিনিসটাকে। কারণটা কি, এটার তো একটা জায়গা থাকা লাগবে, লেভেলের একটা জায়গা থাকা লাগবে না, ওটা 2 ভাগ, আর বাকিটা হচ্ছে 10 ভাগ। এখন এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর, আপনি কতটুকু ভাঙবেন, কেমন? সেটা আপনি চাইলে নাও দিতে পারেন, যদি আপনি কোনোভাবে ভাগ করতে না চান তাহলে আসলে বাই ডিফল্ট এরকম হয়ে যাবে, কিন্তু দ্যাট ইজ এ প্রবলেম। কারণ এটা তখন কিন্তু আবার কি ফর্ম হয়ে গেছে বলেন তো, ভার্টিক্যাল হয়ে গেছে। সো এই জন্যই এখানে 10 আর 12 বলা। কেন বলা? কারণ যেন ওটা এক লাইনে থাকে। ক্লিয়ার? এখন এটা এখানে একটা ফ্যাক্টর আছে, আপনি এসএম বলেছেন, আপনি এমডি বলেন না, এমডিতে মোহাম্মদ না,
এমডি দিলেও আসলে একই কাজ হবে। এখানে এখন এখানে চারটা জিনিস আমরা আসলে দেখব, এমডি, এক্সএস, এসএম, এলজি। এমডি মানে হচ্ছে মিডিয়াম, এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল, এসএম মানে হচ্ছে স্মল, লার্জ মানে হচ্ছে লার্জ। আচ্ছা, এটা কি পরে আমরা দেখব, এখন আমরা লেআউটে যেহেতু যাইনি সেটা বোঝার দরকার নেই, তবে আমি শর্টকাটে বলে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে এক একটা স্ক্রিন। এক্সেস মানে হচ্ছে একেবারে ছোট স্ক্রিন, ছোট স্ক্রিন ওই যে আগেকার ছোট ছোট স্ক্রিনে যেসব মোবাইলগুলো থাকতো যেটাতে ইন্টারনেট খোলা যেত, সেই ছোট সাইজ স্ক্রিনগুলো। তারপরে হচ্ছে এসএম মানে হচ্ছে স্মল, যেরকম এই যে আমার এটা বা এর থেকে আর একটু বড় ট্যাবলেট টাইপের গুলা। তারপরে এমডি মানে হচ্ছে রেগুলার, এই যে ল্যাপটপ যত সাইজের ল্যাপটপ গুলো আছে। এলজি মানে হচ্ছে ল্যাপটপের থেকে একটু বড় স্ক্রিন, যেগুলো আমরা কম্পিউটার মনিটর টনিটর এগুলো ইউজ করি, বা ল্যাপটপের মধ্যে আবার কিছু ওয়াইড স্ক্রিন বড় সাইজের যেগুলো আছে সেগুলোর সাইজ। তার মানে বুটস্ট্র্যাপ কি করেছে, আমরা কি বানিয়েছিলাম, কল এমডি বলে ওই যে 1 থেকে কল এমডি 12 পর্যন্ত করে নিয়েছিলাম না, ওটা তো আমরা নিজেদের মতো করেছিলাম। এটা শুধুমাত্র কমন একটা প্যাটার্নের জন্য করেছিলাম, যে নরমাল হলে নরমালি দেখাবে, আর যদি মোবাইল স্ক্রিন হয় তাহলে একটা একটা নিচে চলে আসবে। কিন্তু ওরা কি করেছে, ওরা 4 রকমের কোডিং করেছে, যে আরেকটু ছোট স্ক্রিনে কি হবে, আরেকটু ছোট স্ক্রিনে কি হবে, আরেকটু ছোট স্ক্রিনে কি হবে, সব স্ক্রিনের জন্য আমি ডিজাইন করতে পারবো। বুঝা গেছে? এরপরে আমরা বুঝবো ক্লাসে একটু পরে গেলে। আচ্ছা, তো এখানে কি করা হয়েছে, এখানে ধরে রাখেন যে এমডি আছে, আপনি এখানে 2 ভাগ করেছেন আর এখানে 10 ভাগ করেছেন। 2 আর 10 ভাগ না করলে কিন্তু এটা পাশাপাশি থাকবে না, কারণ আপনি বলতেছেন এটা হরাইজন্টাল, পাশাপাশি তো রাখতে হবে একটা আরেকটা, তাই না? আচ্ছা, তো দেখেন একই কাজ করেছে, কিন্তু কোনো পার্থক্য নাই, একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এর আগের কোডে ছিল কি, লেভেল ছিল আর ইনপুট ছিল, এই ডিফটা আলাদাভাবে ছিল না, ছিল ছিল না। এখানে কিন্তু ডিফটা থাকে। তার মানে আমরা কি বুঝলাম, হরাইজন্টাল ফর্মে একটা বাড়তি জিনিস থাকে, সেটা হচ্ছে ইনপুট ফিল্ডটা একটা ডিভের মধ্যে থাকে, তাই তো? এ মুখস্থ না রাখলেও তো কপি পেস্ট করবো আমরা, তাই না? বাট আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা আসলে কি রকম, প্যাটার্নটা আসলে কি, এছাড়া আর কোনো পার্থক্য নাই। দেখেন এখানে এসে আবার কি ঘটনা ঘটেছে, এখানে এই জায়গাটা একটু বোঝার একটা ব্যাপার আছে। এখানে একটা 2 ভাগ জায়গা আছে না, তারপরে এটা 10 ভাগ জায়গা না, তো এইখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে তো এই এই বাটনটা বসেনি, বসেছে? বসেনি। দুইটা ফাঁকা জায়গা স্পেস ছেড়ে দিয়ে তারপরে দুইটা ফাঁকা জায়গার জায়গায় এটা বসছে, রাইট? এই জন্য কি ঘটনা হয়েছে দেখেন, ফর্ম গ্রুপ বলে একটা ডিভ বলে তার মধ্যে বাটনটা ধরেছে, কিন্তু এখানে বলেছে যে কল এমডি 10, তার মানে হচ্ছে এই বাকি পাশটা হচ্ছে 10 ভাগ, কিন্তু এ পাশে সে একটা কল এমডি অফসেট রেখেছে। অফসেট মানে কি, অফ থাকা জায়গা, যে জায়গাটা আসলে ইউজড না, অর্থাৎ এই জায়গাটা কেউ ইউজ করেনি। অফসেট বলতে একটা ফাঁকা স্পেস রাখাকে বোঝাচ্ছে। তো কল এমডি অফসেট মানে হচ্ছে এ পাশে দুটো ফাঁকা জায়গা, তারপরে কল এমডি 10, মানে সোজা কথা একটা লেফট প্যাডিং দিয়েছে টুপি, দুইটা বক্সের দুটা গ্রিডের। বোঝা গেছে? সো যে কোনো জায়গায় যদি আপনি কল এমডি 2 বলেন, বাম পাশে দুটো ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। ঠিক? আচ্ছা, না মাঝে মাঝে ক্লাসের মধ্যে ঘুমানো ভালো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তো হরাইজন্টাল। এত বোরিং টপিক যে ঘুমই পেয়ে যাচ্ছে, অসুবিধা নেই। এইবার দেখেন ইনলাইন ফর্ম। এর আগের ফর্মে আমরা কি ক্লাস ব্যবহার করেছিলাম, ফর্ম হরাইজন্টাল। এখানে আমরা কি ব্যবহার করছি, ফর্ম ইনলাইন। ইনলাইন ফর্ম ব্যবহার করলেই আসলে পুরো জিনিসটা এক লাইনে চলে আসে। এই ফর্ম ইনলাইন যদি আমরা না ব্যবহার করতাম তাহলে কি ঘটনা ঘটতো, জিনিসটা কিন্তু হরাইজন্টাল হয়ে সরি ভার্টিক্যাল হয়ে গেল। কিন্তু দেখেন একটা ভার্টিক্যাল, তার মানে ফর্মে সিম্পলি ফ্রম ইনলাইন বলার সাথে সাথে এটা ফর্ম ইনলাইন হয়ে যায়, কার কোনো কাজ নেই, কিন্তু জাস্ট একটা ক্লাস, রাইট? হ্যাঁ, তাহলে আর কিন্তু কোনো ডিফারেন্স নাই, সেম। তার মানে আমরা তিনটা জিনিস শিখলাম, এবার একটু বোঝেন। তিনটা, এইগুলোকে কিন্তু এইভাবেই মনে রাখতে হয়, ফর্ম ভার্টিক্যাল, ফর্ম হরাইজন্টাল, ফর্ম ইনলাইন। প্রত্যেকটাতে কিন্তু
প্রত্যেকটাতে কমন কি? কমন হচ্ছে ফর্ম গ্রুপ। এটা সব জায়গায় কমন না? আচ্ছা, আরেকটা কি আর ফর্ম ফর্ম ভার্টিক্যালে কি আছে? ফর্ম ভার্টিক্যালে ইনপুট লেভেল অ্যান্ড ইনপুট ইজ উইথিন ফর্ম গ্রুপ, তাই তো? এটা একটু বেশি ফন্ট হয়ে গেল, বেশি বড় ছোট করে ফেলি। আচ্ছা, এবার ফর্ম হরিজন্টালে কি হলো? লেভেল ইজ উইথিন ফর্ম গ্রুপ আর ইনপুট ফিল্ড ইজ উইথিন এ ডিভ উইথিন ফর্ম গ্রুপ, মানে একটা ডিভ আছে তো ওর চারপাশে, রাইট? আচ্ছা, আর ফর্ম ইনলাইনে, ও আচ্ছা, ফর্ম ফর্ম হরাইজন্টালে আরেকটা জিনিস আছে, ফর্মস ক্লাস নেম ইজ ফর্ম হরাইজন্টাল। আর ইনপুট ইনলাইনে কি? ফর্মস ক্লাস নেম ইজ ফর্ম inline. Rest of the things are as it is as form vertical, right? তো দেখেন, এইটুক জিনিস মাথায় রাখলেই কিন্তু আমার পুরো জিনিসটা শেখা হয়ে গেছে। ফর্মের পুরো জিনিসটা সামারি এখানে চলে আসছে, রাইট? জিনিসটা একটা ছবি তুলে নিয়ে গত ক্লাসে ছবি তোলার কথা বলতেন, গত ক্লাসে তো আমি কি যেন একটা লিখেছিলাম, অনেক কিছু লিখছিলাম। এবার এটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিই, এখন দেখলে না দেখলেও হবে, পরে দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, ফর্মের এক লাইনে মনে রাখা সব জিনিস আমরা বুঝে গেছি। এবার ফর্মের ভিতরে যে এত ইনপুট ফিল্ড আছে সেগুলো দেখতে হবে না? বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে সবগুলো আসলে খুব খাপছাড়া, এটা এখানে ওটা ওখানে, আমি সবগুলো একটু সামারাইজ করে নিয়ে আসছি। আচ্ছা দেখেন, এক জায়গায় সব অনেকগুলো ইনপুট ফিল্ড নিয়ে আসছে। আচ্ছা, 5 মিনিট একটা ব্রেক দিই। আপনারা ঘুমাচ্ছেন ঝিমাচ্ছেন, যারা যারা ঘুমাচ্ছেন তারা একটু হেঁটে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আসতেই পারে, মানবাধিকার। আর তাছাড়া আজকে ওয়েদারও খারাপ। হুম হুম, বলেন, দেখাবেন? আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, স্যার এই জায়গায় যদি আমাকে ব্ল্যাকটা না দিই তখন কিন্তু স্যার এটা উপরে উঠে যায়, এটা কি হবে? মেনু, রাইট? জি স্যার। রাইট, তো এটা তো এভাবে তো সলভ করা যাবে না। বেসিক্যালি যেটা হয় যে আপনি যে জিনিসটা তৈরি করেছেন ওটার নিচে যেহেতু কোনো ডিভাইডার নাই, পজিশনটা বোঝানোর কোনো জায়গা নেই, আপনাকে কোনো একটা ডিভের মধ্যে পুরো জিনিসটাকে রাখতে হবে। তখন কি হবে, ওই ডিভের মধ্যেই এই জিনিসটা সীমাবদ্ধ থাকবে, প্রথম কথা। অল্টারনেটিভলি আপনাকে যেটা করতে হবে, এইটার উপরের যে ডিভটা আছে, তো কোনো একটা মাদার ডিভ আছে, সেটার একটা প্যাডিং ধরে নিতে হবে নিচে, তাহলে আর নিচের জিনিসগুলো ওটার উপর গিয়ে পড়বে না। জি স্যার, জি স্যার। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, দুটোই ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আসছি আমি। আচ্ছা, শুধু এই ট্যাগটাকে করবেন? দেখেন, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও দেখেছেন, কোনো একটা স্পেসিফিক ট্যাগকে যদি কিছু একটা ডিজাইন দিতে হয়, ওখানে কিন্তু যেরকম ক্লাস আমরা নিয়েছি, ও আচ্ছা, এই যে কিছু না ধরে আপনি লেখেন, উপরে যান, স্টাইলে এন্টার দেন, এবার লিখুন ডট নেম, লিস্ট। এর মানে হচ্ছে যে
ন্যাব নামে যে ক্লাসটা আছে তার সরাসরি ভিতরে যে আনোডার লিস্টটা আছে, এবার স্পেস দিবেন, এবার লেখেন এবার এ লাইন লিস্ট লেখেন, এবার সেমিকোলন দেন, কোলন, আচ্ছা এটা সেমিকোলন কোলন, না সেক্স কোলন কোলন, শিফট চেপে সেমিকোলনটা চাপতে হবে, শিফট, এর মানে হচ্ছে যে লিস্ট এবার ভিতরে যত লিস্ট আইটেম আছে এই সবগুলো লিস্ট আইটেমকে আমি ধরছি, এইখানে এবার বলতে হবে স্পেসিফিক কোনটাকে ধরছি কিনা, এনটিএইচ, এবার এন না শুধু এন এর সাথে লিখেন, স্পেসটা মুছে দেন, এন ড্যাশ চাইল্ড, CHILD, রাইট, এবার ব্র্যাকেট লিখুন, ফার্স্ট, এখানে এটা অ্যাবাউট কত নাম্বার, 2 নাম্বার না, 2 লিখুন, এবার ব্র্যাকেটের বাইরে বের করবেন, হ্যাঁ এবার সেকেন্ড ব্র্যাকেট, এই তো ধরা হয়ে গেছে, এবার দেন কিছু একটা কালার, এটা সেটা ব্লু দেন, হ্যাঁ সেমিকোলন লাইনের শেষে সেমিকোলন সেভ করেন, এবার ব্রাউজারে যান, গিয়ে ওটাকে রিফ্রেশ দেন, হার্ড রিফ্রেশ, কন্ট্রোল শিফট আর কালার কালার আসছে আসছে তো, হ্যাঁ ঠিক আছে চলে গেছে, এমনি ক্লাস দিয়ে তো ধরে যাবে, হ্যাঁ এমনি ক্লাস দিয়ে ধরে যায়, এটা হচ্ছে ক্লাস ছাড়া করা, তো আপনি এখানে ক্লাস ঠিক আছে, ওকে, ওহো, আপনার এটা দেখে মনে পড়লো, আমি তো ভুলেই গেছি আপনার ওটার কথা, দেখছেন অনেকটা হয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো না, আমি আপনি আমাকে কালকে একটা ফোন দিন সকালে 11টার দিকে, ওকে কই জানি ছিলাম, ও ইনপুট ফিল্ড, রাইট। আচ্ছা অনলাইনে যারা ছিলেন আমরা আবার শুরু করছি, আমরা কিন্তু এখনো প্র্যাকটিসে যাইনি কারণ বেসিক জিনিসগুলো দেখছি, ঠিক আছে, আমরা এটা প্র্যাকটিসে যাব সামনে ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে একটু দেখেন, বোরিং লাগবে কারণ যেহেতু থিওরিটিক্যালি বলে যাচ্ছি, বাট এই জিনিসগুলো মনে রাখার খুব দরকার, হ্যাঁ কারণ এখানে তো কোড মুখস্থ করার কিছু নেই, মেমোরাইজ করা জাস্ট জিনিসগুলো, কনসেপ্টগুলো, ওকে দেখেন সবাই এসছি না, ঠিক আছে, সো খেয়াল করেন, দেখেন এখানে কমেন্ট বক্স রয়েছে, সবাই একটু স্ক্রিনের দিকে তাকান, আমরা সবাই স্ক্রিন দিকে তাকাই, এটা একটা কমেন্টস বক্স, রাইট, অর্থাৎ এটা একটা, এটাকে কি বলে বলেন তো, টেক্সট এরিয়া, আমরা ইনপুট ফিল্ড শিখেছি, আমরা ড্রপ ডাউন শিখেছি, মানে সিলেক্ট অপশন শিখেছি, আমরা টেক্সট এরিয়া এর আগে হয়তো ইউজ করিনি, দিস ইজ এ টেক্সট এরিয়া, রাইট, আচ্ছা তারপরে এটা কি, চেক বক্স, এটা কি রেডিও বাটন, রাইট, আচ্ছা আর এই যে এটাকে করতে পারছি না, এটা কি অবস্থায় আছে, ডিসেবল, রাইট 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 রাইট, ওকে তারপর এটাকে কি বলা হয়, সিলেক্টর অপশন, কিন্তু এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মাল্টি সিলেক্টর, মাল্টিপল সিলেক্ট অপশন, অর্থাৎ মাল্টিপল অপশনকে একসাথে সিলেক্ট করা যায়, ধরেন আপনি চাচ্ছেন এটা এটা এটা, হতে পারে না অনেক সময় হয় না যে আপনার পছন্দের জবের এরিয়াগুলো আপনি সিলেক্ট করেন, তো মাল্টি সিলেক্টর দিয়ে এটা করা যায়, কেমন, সো এটা হচ্ছে সিঙ্গেল সিলেক্টর, এটা হচ্ছে মাল্টি সিলেক্টর, আচ্ছা চলেন এবার আমরা একটু চলে যাই, ইনপুট ফিল্ডস গুলো আমরা একটু দেখি, যে কোনো ফর্মের মধ্যে আমরা বসাতে পারি, আসলে হচ্ছে এই কমেন্টস এর ভিতরের গুলো, একটা টেক্সট এরিয়া করার জন্য কোড এতটুকু, সবসময় ভিতরের কোডটুকু দেখবেন, এই যে কমেন্ট করে দিয়েছি প্রত্যেক জায়গায়, ভিতরের কোডটুকু, এই যে শুধু এতটুকু, আপনাদের যদি কনফিউশন হয় আমি অন্য জায়গায় দেখাতে পারি নিয়ে গিয়ে, একটা ইনপুট ফিল্ডের কোড হচ্ছে এতটুকু, সরি কি বলে এটাকে, টেক্সট এরিয়া, এটা কোনটা, আউটপুট এটা দিচ্ছে, রাইট, তাহলে কি করতে হয়, একটা গ্রুপ বানাতে হয়, একটা লেভেল থাকে, তার নিচে টেক্সট এরিয়া কোডটা থাকে, শুরু আর শেষ, ক্লিয়ার, আচ্ছা তাহলে কিন্তু এটা হয়ে যায়, আচ্ছা
এখানে একটা ব্যতিক্রম আমরা এবার শিখছি। এখানে ইনপুট ফিল্ডে, এটা টেক্সটেরও কিন্তু একটা ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডে কিন্তু ফর্ম কন্ট্রোল বলে একটা ক্লাসকে ব্যবহার করেছে। এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। আচ্ছা, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল আসলে কি জিনিস? যত ইনপুট ফিল্ড থাকে, ইনপুট ফিল্ড গুলোতে আপনার ফর্ম কন্ট্রোল ক্লাসটা ব্যবহার করতে হয়, রাইট? আচ্ছা, এখানে রোজ 5 কেন বলা আছে জানেন? এই রোজ 5 যদি না থাকতো তাহলে কি ঘটনা ঘটতো? ধরেন এই যে রোজ 5 নাই, দেখেন। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপে অবশ্য অটোমেটিক নিয়ে নিচ্ছে, বাট বাই ডিফল্ট রোজ 5 যদি, ও আচ্ছা, না না না, আমি টেক্সট এরিয়াতে কোনটা দেখাচ্ছি, এই যে দেখেন, হ্যাঁ উপরে, কিন্তু রোজ 5 কোথায় আমি ফেলেছি? হ্যাঁ আচ্ছা, ফেলিনি, সরি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট একটা এরিয়া দেখাচ্ছে, কিন্তু আমি যখন রোজ 5 বলছি তখন কিন্তু এরকম রাখছে কেন? কারণ 5টা রো, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার সমপরিমাণ রো এর জায়গা কিন্তু ও ফাঁকা রাখে। তার মানে এটা আপনার সুবিধা মতো, কাস্টমার যতটুকু মনে হবে যে এতটুকু জায়গা রাখলে ভালো হয়, যদি বড় তথ্য হয় তাহলে একটু বড় জায়গা রাখলেন, সেরকম ভাবে আপনি রো বলে দিতে পারেন, কেমন? আচ্ছা, তারপরে চলে আসলো হচ্ছে চেক বক্স। তো চেক বক্স কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, এগুলো ফেলে দিই, শুধু চেক বক্স রাখি। শুধু চেক বক্স আগে বোঝার চেষ্টা করি। দেখেন এই যে হচ্ছে চেক বক্স। তো এখানে চেক বক্স গুলো কি রকম আছে দেখেন, একটা হচ্ছে চেক বক্স, এখানেও চেক বক্স, এখানেও চেক বক্স, এখানেও চেক বক্স। আচ্ছা, আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। একটা চেক বক্স হচ্ছে নরমাল, এটা চেক বক্স, এটা হচ্ছে ডিসেবলড। একটা চেক বক্স এনেবল, একটা হচ্ছে এটা ডিসেবল, কিছু করতে পারবো না। তার মানে কি বুঝতে পারলাম? চেক বক্স ক্লাসের সাথে যদি ডিসেবল ক্লাসটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু জিনিসটা ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ সিলেক্টেবল হবে না। প্রথম কেন লাগে? অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় রেস্ট্রিক্ট করার সময় অনেকগুলো অপশন থাকে, হয়তো কোনো কান্ট্রির জন্য এটা অফ, বা হয়তো কোনো একটা বয়সের জন্য এটা অফ, হয় না এরকম? সো সেই সময় আপনাদের এই ডিসেবলটা কিন্তু ব্যবহার করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিসেবলটা কিন্তু এই যে এখানে এবং এখানে ব্যবহার করতে হয়, ক্লিয়ার? আচ্ছা, এবার একটু চলে আসেন অন্য আরেকটাতে। এবার হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে কিন্তু পাশাপাশি। তো দেখেন আমরা কি বলেছি, যে এটা একটা ইনপুট টেক্সট বক্স, এটা একটা ইনপুট চেক বক্স, দুটোই চেক বক্স, দুটোতে আমরা চেক বক্স ইনলাইন বলে দিয়েছি। তাহলে কি হবে, দুটাই একটা আরেকটা পাশাপাশি বসবে, ক্লিয়ার? তাহলে ইনলাইন ক্লাস, চেকবক্স ইনলাইন ক্লাস ব্যবহার করা মানে দুটো লেভেল পাশাপাশি বসছে। এরকমও থাকে না অনেক সময়, এক সিকোয়েন্স আপনি অনেকগুলো ইনপুট ফিল্ড বসাচ্ছেন, রাইট? ভেরি গুড। হুম, এরপরের ক্লাসগুলো হবে সব প্র্যাকটিক্যাল। এখানে দেখবেন যে আমরা ফর্ম বানাবো অ্যাডমিন প্যানেলের, এগুলোতে ভালো কাজে লাগবে আর কি। স্যার ওইখানে ডিসেবলটা আবার ভ্যালুতে ওইখানে ইয়েতে দেয় ইনলাইনে। এখানে এই যে ডিসেবল, ও আচ্ছা এখানে দেয়নি, আচ্ছা আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে দেখেন, যখন এখানে ডিসেবল লেখা থাকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন না, কিন্তু খালি সিলেক্ট করতে পারবেন না জিনিসটাই ঘটছে। আপনি যদি এখানে ডিসেবল দেন লেবেলের উপরে, এবার দেখেন কি ঘটনা ঘটে, একটা আইকন আসতেছে অ্যাডিশনাল, যে ওটা কিন্তু সিলেক্ট করা যাবে না। তো তার মানে লেবেলের উপরে ডিসেবল দেওয়া মানে একটা আইকন আসবে যে ওখানে কিন্তু ক্লিক করা যাবে না, আর ইনপুটের এখানে ডিসেবল দেওয়া মানে ইনপুট ফিল্ডটাই ডিসেবল হয়ে গেছে। তার মানে দুটোতেই ডিসেবল দেওয়া উচিত, না হলে তো কাস্টমার ঠিকমতো বুঝতে পারবে না, রাইট? আচ্ছা, ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এরপর চলে আসি আমরা রেডিও বাটনে। একই জিনিস, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি, আমরা জানলেও ঘুম পেলেও। আচ্ছা, এটা হচ্ছে উপরে নিচে রেডিও বাটন, এটা হচ্ছে ডানে বামে। কোনো পার্থক্য আছে দেখেন? কোনো পার্থক্য নাই, একই রকম সবকিছু। নাম তো কোনো ফ্যাক্টর না, এটা তো অপশনাল। নাম তো আমরা আমাদের পছন্দ মতো নাম দেবো যা ইচ্ছা তাই, তাই না? ওই ফিল্ডের জিনিস কিন্তু একই, খালি পার্থক্য হলো চেক বক্সের বদলে আমরা লিখছি রেডিও।
তার মানে একই জিনিস কিন্তু, রাইট? আপনাদের কিন্তু এগুলো মনেও রাখতে হবে না, কারণ কপি পেস্ট করবেন, কিন্তু তারপরে আমি কিন্তু এক্সপ্লেন করছি প্রত্যেকটা জিনিস, তো এগুলো মনে মনে থেকে যাবে আর কি। এবার চলে আসেন ড্রপ ডাউন দেখাই। এই হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনের কোড আমরা আগে কি লিখতাম, একটা লেভেল সিলেক্ট, তার মধ্যে অপশন, আর তো কিছু না। কিন্তু ওরা বলছে যে যেহেতু এটা একটা ইনপুট ফিল্ড, একটা ফর্ম কন্ট্রোল ইউজ করো। এর আগের গুলোতে যত জায়গায় আমরা ইনপুট ফিল্ড ইউজ করব, ফর্ম কন্ট্রোল কিন্তু সব জায়গায় দিতেই হবে আসলে। আর তারপরে কি হচ্ছে, একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে, কেন? কারণ এখানে একটা লেভেল রয়েছে, আবার একটা ইনপুট ফিল্ড রয়েছে, দুটো জিনিস একসাথে রাখলেই কিন্তু ফর্ম গ্রুপটা ব্যবহার করা হয়। এই ফর্ম গ্রুপ মনে থাকবে, এটা ওরা ব্যবহার করেছে আসলে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের নিয়ম। ওরা একটা প্যাটার্ন মেনটেন করে ক্লাসগুলো ব্যবহার করেছে, কারণ ওই একটা প্যাটার্ন মেনটেন করলে সব জায়গার কোডিং প্যাটার্নটা একরকম হয়, এটাই, আর কিছু না। সো এই আর কি, আর মাল্টিপলেও দেখেন কোনো পার্থক্য নেই, একই জিনিসই আসলে করেছে, খালি একটা অ্যাডিশনাল কিওয়ার্ড ব্যবহার করেছে, মাল্টিপল। মাল্টিপল কথাটা যদি না থাকতো তাহলে কিন্তু মাল্টিপল আর মাল্টিপল হতো না, ঠিক আছে? কিন্তু মাল্টিপল তবু এখানে কাজ দেখাচ্ছে। ও আচ্ছা, সাইজ 5 বলে আছে, দেখেন ড্রপ ডাউন হয়ে গেছে, রাইট? তার মানে আমাকে কিন্তু মাল্টিপল বলতে হচ্ছে এবং সাইজটা বলে দিতে হচ্ছে। যেহেতু পাঁচটাই আছে এজন্য পাঁচটা দেখাচ্ছিল আসলে, বাট মাল্টিপলটা এবং সাইজটা বলাটা ম্যান্ডেটরি। ওকে, তো এই হচ্ছে আসলে ইনপুটের ফিল্ডগুলো, আর কিছু নাই। মিডিয়া অবজেক্ট, দেখেন একটা মিডিয়া অবজেক্টের ওরা উদাহরণ দিয়েছে যে এরকম জিনিস তৈরি করা যেতে পারে। আপনারা দেখেছেন না অনেক জায়গায়, ওই যে আমরা যখন কমেন্টস করি বা ইভেন আমাদের মেসেঞ্জার গুলোতে মেসেজগুলো কি হয়, লেফট রাইট আকারে থাকে না, যেখানে একটা ইমেজও থাকে আবার লেখাও থাকে, এগুলোকে আসলে মিডিয়া অবজেক্ট বলা হয়, ঠিক আছে? সো মিডিয়া অবজেক্টের ওরা একটা কোডের সেট তৈরি করে দিয়েছে, যে এইসব ক্ষেত্রে আমরা ডিজাইনটা এরকম ভাবে করি, এরকম একটা কন্টেইনার দিই, তার মধ্যে মিডিয়া ক্লাস দিই, মিডিয়া লেফট বলি, একটা ইমেজ রাখি এবং সেই ইমেজটাকে মিডিয়া লেফট ক্লাসের মধ্যে রাখি, তারপরে মিডিয়া বডি রাখি, আবার এখানেও মিডিয়া বডি থাকে, তার মধ্যে মিডিয়া হেডিং থাকে, তারপরে মিডিয়া রাইট বলি। তার মানেটা হচ্ছে দেখেন পার্থক্য কিন্তু কিছু নাই, পার্থক্য কিছুই কিন্তু নাই, দুটোই একই জিনিস, মিডিয়া বডি, মিডিয়া রাইট। আর এখানে মিডিয়া লেফট, মিডিয়া বডি, মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে মিডিয়া বডি, আর এটা হচ্ছে মিডিয়া লেফট পুরো যায় জিনিসটা, আর এটা হচ্ছে মিডিয়া, এটা কি, এটা হচ্ছে মিডিয়া বডি, আর এটা হচ্ছে মিডিয়া হেডিং, এই যে মিডিয়া হেডিং, আর এটা হচ্ছে মিডিয়া রাইট, কোনটা, এইটা হচ্ছে মিডিয়া রাইট। বুঝা গেছে? তার মানে মিডিয়া লেফট রাইট দিলে কি হবে, একটা অবজেক্ট লেফটে বা রাইটে গিয়ে বসবে, এত কষ্ট করার দরকার ছিল, এ তো ফ্লট রাইট দিয়ে বসাতে যেত। কিন্তু ওরা বলতেছে যে না, আমরা একটা কোড প্যাটার্ন ঠিক করেছি যে এভাবে জিনিসটা লিখলে ভালো হয়, এর একটা স্ট্যান্ডার্ড, তোমরা এভাবে ফলো করো আর আমাদের ক্লাসগুলো ব্যবহার করো, শেষ, ঠিক আছে? ওদের প্যাটার্নটা ফলো করলে আমাদের ওদের আপডেট গুলো পেতে, ওদের রেডিমেড ডিজাইন গুলো পেতে, এবং সবথেকে বড় কথা হলো মোবাইল রেসপন্সিভনেস জিনিসটা পেতে আমাদের সুবিধা হবে, এই আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, ঘুম পেয়ে গেছে, আজকে এ পর্যন্তই। স্যার এই যে মানে মোবাইল রেসপন্সিবল কথাটা বলুন স্যার, এটার জন্য কি আমাদেরকে আবার ওই অ্যাপ স্ক্রিন না, সাইড কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিছুই করতে হবে না, প্রচন্ড সহজ একটা জিনিস। আসলে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, এটা না দেখালে আপনাদের মানে ভালো লাগবে না, আমি একটু দেখাই। গরু ছাগলের একটা উদাহরণ আছে, আমি আজকে একটু লেআউটটা দেখাই, ওই পুরোনো জিনিসটা না করে। দেখেন আমি একটু স্কিপ করছি, সবাই একটু স্ক্রিনে তাকান, সবাই অনুগ্রহপূর্বক স্ক্রিনে তাকাবেন। মিডিয়া, আমরা ইমেজ স্লাইডার থেকে, মডেল থেকে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, বাট যেহেতু আমাদের আজকে ঘুম পেয়ে গেছে এবং ভালো লাগছে না, আবহাওয়াটাও ঘুমের, সো আমরা 30 থেকে 37 পর্যন্ত নেক্সট ক্লাসে করব, সবাই রিমাইন্ড করবেন 30 থেকে 37 পর্যন্ত নেক্সট ক্লাসে, ছাড়ছি না কারণ শেষ করতে হবে তো। এবার আমরা লেআউটে চলে যাব, লেআউটটা মজার,
ঘুম আসলেও লেআউট দেখতে হবে, ভালো না লাগলেও লেআউট দেখতে হবে, সেই জন্য আমরা এখানে চলে যাচ্ছি। এবার চলেন আমরা লেআউটের কোড দেখি। বাই দ্য ওয়ে, ওই যে আমার এক স্টুডেন্ট ছিল, নাম বলেছিলাম সেফাতুল ইসলাম, গতকাল আমাকে ফোন দিয়েছিল। ও সুইডেনে থাকে। ও সুইডেনে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে করতে এখন টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছে, এবং ও আমার ব্যাচের স্টুডেন্ট। ও ইসলামিক স্টাডিজের ছাত্র, এখান থেকে কোর্স করে আমার কাছ থেকে শিখে আমি ওকে একটা জব দিয়েছি, আবার আরেকটা জব দিয়েছিলাম, চলে গেছে এখন সুইডেনে। দাঁত দিচ্ছে, ওর বোনের বিয়ে আর কি। তো ওর কথা থেকে মনে হলো ও ক্লাসে এসে খুব ঘুমা যেত হঠাৎ করে, কিন্তু ওই দেখেন আজকে সুইডেনে কাজ করছে, এবং ও কিন্তু পিএইচপি টেকনোলজিতেই কাজ করছে। তা বাংলাদেশি টাকায় 2-3 লাখ টাকার উপরে আর্ন করে কিন্তু। আচ্ছা, এটা লেআউট দেখাই, দেখেন বুটস্ট্র্যাপের লেআউট। হ্যাঁ, গরুছাগল.com। কিন্তু দুঃখের বিষয় হলো নিচে কোনো ছাগল দেখতে পাচ্ছি না, সবই হচ্ছে কাউ ক্যাট ডগ। আচ্ছা যাও, এবার দেখেন আমি এটা তো ফুল স্ক্রিনে আছি, দেখেন ছোট স্ক্রিনে কি হয়েছে দেখছেন, ছোট হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এবার বড় করি, দেখছেন কি হচ্ছে? দেখেন ভাঙছে, ছোট হচ্ছে। পিওরলি মোবাইল রেসপন্সিভ না, একদম বড়, একটু ছোট হয়ে গেল, দেখছেন খেয়াল করে? দুপাশের জাম্বোট্রন ছোট হয়ে চলে আসছে, এবার আরো ছোট হয়ে চলে আসছে, এবার নাই নিচে চলে আসছে, রাইট? কারণ এটা মোবাইল রেসপন্সিভ হতে চলে গেছে, রাইট? আচ্ছা, কিভাবে ঘটনাটা ঘটেছে? কিছুই করিনি, কল কল SM4 বসানো হয়েছে, এখানে এমডি বসান। আমরা তো কল এমডি তে অভ্যস্ত, তাই না? এমডি বসান, কোনো সমস্যা নেই। দেখেন কি হয়েছে, এই যে ছোট ছোট, এখানে এসে অবশ্য ও চলে আসছে। হ্যাঁ, এখন ঘটনাটা কি এবার একটু বোঝার চেষ্টা করেন। ঘটনাটা হচ্ছে যে আসলে আমরা যেভাবে 12টা ভাগে ভাগ করে একটা পেজকে 12টা সেকশনে ভাগ করেছি, বুটস্ট্র্যাপ অবশ্যই সেম কাজটা করেছে। আপনাদেরকে লেআউট এই কারণেই দেখিয়েছি যে আপনারা যখন এখানে বুটস্ট্র্যাপে কাজ করবেন ডাল ভাত হয়ে যায়। দেখেন ওরাও রো ক্লাস বানিয়েছে আমাদের মধ্যে, ওখানে কিন্তু মিউট করে দিলাম। আচ্ছা, সমস্যা নেই, এর মধ্যে আমরা হাড়ি পাতিলের শব্দও শুনেছি কিন্তু। আচ্ছা যাও, আরে মজা করছি, আবার কিছু মনে করবেন না, হ্যাঁ? মাঝে মাঝে মজা করতে হয়, তাহলে ঘুম টুম চলে যাবে। আচ্ছা যাও, তো দেখেন কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে জাম্বোট্রন আছে। জাম্বোট্রন কি জিনিস? আমরা জানি যে জাম্বোট্রন হচ্ছে সেই এরিয়াটা যেখানে আমরা হেডার এরিয়াটা রাখি, রাইট? যে যার পেছনে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়, ওখানে টাইটেল সাবটাইটেল বসাতে পারি। তো H1 আর প্যারাগ্রাফ বসিয়ে দিয়েছি, শেষ। এরপর হচ্ছে কি 2-3টা ভাগে ভাগ করছি, কি করছি? ডিভ দিয়ে ক্লাস দিয়ে রো বসিয়েছি, তারপরে ডিভ কলাম ডি রো 4, কলাম ডি 4, কলাম ডি 4, শেষ। এখন আপনার যদি মনে হয় যে না স্যার এটা 3 ভাগ, এটা হচ্ছে 6 ভাগ, আর এটা হচ্ছে 3 ভাগ, 3 6 3 এ শেষ, তো কিছুই না। এখন দেখেন স্যার যেভাবেই করেন না কেন আমার তো রেসপন্সিভ হচ্ছেই, কোনো অসুবিধা নেই, রাইট? দেখেন তাহলে বুটস্ট্র্যাপ আলটিমেটলি আমরা শিখে এসেছি, বুটস্ট্র্যাপ বানিয়ে এসেছি আমরা আলটিমেটলি, হ্যাঁ? বুটস্ট্র্যাপ নিজেরা বানিয়ে এসেছি, এখন বুটস্ট্র্যাপ বানিয়েছে, আমরা কপি পেস্ট করছি। তো দেখেন তাহলে আমাদের কাজ কিন্তু শেষ, সেখানে কোনো পরিবর্তন হলো না। কত ভালো। এবার দেখেন আমরা নতুন উদাহরণে চলে যাই, এখানে একটু ভালো বুঝতে পারবো। এই জিনিসটা পর্যন্ত আমরা তখনো যেতে পারিনি লেআউটে। আমরা একটু দেখি লেআউট 2। না, এটা খুব একটা ভালো না, এটা একটু দেখি, না এটাই ভালো। এবার দেখেন এখানে গরু ছাগল রয়েছে, এবার একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। অনলাইনে যারা আছেন প্লিজ না ঘুমিয়ে মনোযোগ সহকারে দেখুন। এটা কত ভাগ? দাঁড়ান পড়েই আসি। 3 3 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, রাইট? এবার এটা তো হচ্ছে ল্যাপটপের স্ক্রিন, হালকা ছোট করে একটু ট্যাবলেটের স্ক্রিনে চলে যাই, কত হয়েছে? 3 3 3 3 তো 9 হয়, 4 4 4, রাইট? এবার আরেকটু ছোট করে আরেকটু ছোট রকমের কোন স্ক্রিনে চলে যাই, কত হয়েছে? 3 6 3 3 6 3,
রাইট। এবার আরো ছোট করে মোবাইল স্ক্রিনের এতে চলে যায়। কত হয়েছে? 12 রাইট। কেন হয়েছে জানেন? কারণ কল এমডির জন্য বলেছি 444, কল এলজির জন্য বলেছি 336, কল এসএম এর জন্য বলেছি 363। এবার কি হয়েছে, আমরা সব স্ক্রিনের ডিজাইনের কোড করে ফেলেছি। হ্যাঁ, লাইফ সহজ না? এই তো বুটস্ট্র্যাপ শেষ, আসলে লেআউট শেষ। কন্টেইনার একটা সেকশন, তার মধ্যে রো, মাল্টিপল রো থাকবে, তার মধ্যে আপনি এবার প্রত্যেকটা স্ক্রিনের জন্য কোড করেন, শেষ। কিচ্ছু না। এখন আপনার আলাদা কোনো কোডিং শেখা দরকার নাই, কিন্তু এখানে প্রত্যেকটা স্ক্রিনের জন্য স্ক্রিন হয়ে গেছে। দেখেন এটা একরকম, আরেকটু বড় স্ক্রিনে চলে যান, সেখানে এরকম, আরেকটু বড় স্ক্রিনে এরকম, একটু বড় স্ক্রিনে এরকম। এখন এরকমই যে দেখাতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনার সুবিধা মতো এটাকে এবার ডিফাইন করবেন যে কোন স্ক্রিনে আমি কেমন দেখাতে চাচ্ছি। এখানে জাস্ট একটা উদাহরণ বলে দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে আসলে আমরা এভাবেই কিন্তু ওয়েবসাইট ডিজাইন করি। তাহলে আমাদের এই জিনিসটা দারুণ কাজে লাগবে না? এখন পুরো লেআউট তখন এটা দিয়ে আমরা বানাবো বসে বসে, খালি বুটস্ট্র্যাপ ইনক্লুড করে ফেলছি, খালি কপি মারবো আর পেস্ট মারবো। হুম, রাইট। তাহলে এবার বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট বানানো শুরু করে দিন না, যেটা করছেন আপাতত ওটা স্ক্র্যাচ থেকে ওভাবেই করেন, কেমন? আচ্ছা, স্যার আমার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমার ঠিক সিএসএস আছে। হ্যাঁ, ওটা তো স্ক্র্যাচ থেকে, ওটা তো বুটস্ট্র্যাপ না। বাট ওইখানে যে কল এমডি, ওটা তো আমাদের নিজেদের করা কোড। মানে বুটস্ট্র্যাপ যেটা করেছে ওটা আমরা নিজেরা করেছি। আচ্ছা, কে বললেন, কিছু বললেন? স্যার আমার মেনু বারে একটু সমস্যা হচ্ছে সিএসএস এ। আচ্ছা, আহ, ওইটা তো ওই যে আমি আপনাকে স্কাইপে দেখিয়েছিলাম, রাইট? পুরোটা কমপ্লিট হয় নাই। হ্যাঁ, একটা কাজ করেন, কালকে একটু রাতে, আজকে রাতে হবে না, আবার আজকে রাতে কাকে যেন একটা কি করার জন্য বললাম, আপনি ও আচ্ছা আপনাকে, হ্যাঁ, কালকে রাতে আপনি একটু আমাকে একটা নক দেন 9টার দিকে, ঠিক আছে? 9টার পরে আর কি, যে কোনো সময়। আপনার পরে তো কালকে ক্লাস, ও আচ্ছা কালকে তো হ্যাঁ, কারণ স্কুল, ওই ঠিক আছে। এডিট ছাড়া তো আমি আপনার স্পেসিফিক কোড দেখতে পারবো না, কোড এডিটও করতে পারবো না এখানে, ঠিক আছে? ওকে ঠিক আছে। হ্যাঁ, কালকে রাতে আমাকে একটা ফোন দিয়েন। হুম, আপনাদের যার যেখানে সমস্যা হয় আমাকে নক দেবেন, ফোন দেবেন, ঠিক আছে? সবসময় হয়তো হয়ে ওঠে না, বাট টাইম ম্যানেজ করে করেই ফেলা যাবে, ঠিক আছে? আজকে না হোক কালকে হয়ে যাবে। সো লেআউট সম্পর্কে ধারণা পাওয়া গেছে, ভেরি গুড। আমরা লেআউটে প্রচুর প্র্যাকটিস করব, আরো অনেক এলিমেন্ট আছে, সেগুলো আমি দেখাবো। আজকে আর খুব বেশি আমি দেখাচ্ছি না, কেমন? কারণ আজকে বেশি করলে আর ব্রেনে ঢুকবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মনসুর, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, সমস্যা নেই, কালকে আমাকে একটা 9টার দিকে ফোন দিলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, কেমন? ওকে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। অনলাইনে যে বাকি যে আরো 3-4 জন ছিল, তাদের নাম মনে আছে? পরে শেষে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে 90% অ্যাটেন্ডেন্স না থাকলে। আচ্ছা, সাত্তার, ওকে। জাহিন ছিল, ওকে। নাজমিন নাহিদা নেই, জারিফ আছে, সাইদুর রহমান, সাইদুর রহমান নেই। আচ্ছা, ফায়াজ ওয়াহাদ, ওকে। তানভীর, ওকে। শহীদ, আচ্ছা, বলার আগে দেবাশিস নেই, এ তো দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সারমিন সুলতানা, সুলতানা নেই। মাইনুল ইসলাম, ওকে। রাকিবুল, মেজবাউল, মোস্তফা, আচ্ছা। লাবিব, লাবিব নেই, আচ্ছা, ঠিক আছে। আলী সামি, ওকে। তৌহিদা, ও আচ্ছা, আছে উপর। জানে আলম ছিল, সেলিম আছে, ফরিদুল ইসলাম, মনসুর আলম ছিল, জাহিদ হাসান, অচিন্ত কুমার, আসাদুল ইসলাম, ওকে। অর্ক আছে। জাহিদ হাসান, ভাইয়া জাহিদ হাসান ছিল, নেটওয়ার্কের কারণে চলে ও গেছে। জাহিদ ছিল, আচ্ছা, ঠিক আছে, ওকে। ফজলুর রহমান, ওকে। সাহারা আলম হারিয়ে গেছে। মঞ্জুরুল, আচ্ছা, মনসুর আলম নেই,
আছে মুসলিম আছে। ও আচ্ছা অনলাইনে, হ্যাঁ আছে তো। না না সে তো মঞ্জুর। মনসুর কি আছেন অনলাইনে? হ্যাঁ স্যার আসলে এমনি বলছিল একটা কথা বলো যে আচ্ছা এটা ছিল এতক্ষণে। স্যার ওই যে আপনাদের হ্যাঁ কিন্তু তার নাম মঞ্জুর না? না ও মনসুর। মনসুর, মনসুর, আচ্ছা আচ্ছা। না না কিন্তু প্রবলেমটা তো এখানেই, ইনি হচ্ছেন মনসুর আর ইনি হচ্ছেন মঞ্জুর। মঞ্জুরুল আলম কি আছেন? ওকে ভেরি গুড, আচ্ছা আচ্ছা। ও আপনার তো রেজিস্ট্রেশন মাইগ্রেশন হবে মনে হয়, আচ্ছা ঠিক আছে। বাকিদের কি হলো? দুজন না হয় ব্রাহ্মণবাড়িয়া, বাকিরা কোথায়? ঠিক আছে, আজকে আবহাওয়ার জন্য আমরা